তাহলে প্লাঙ্কের সূত্র গেল। হ্যাঁ, এরপরে আসো ডি ব্রগলি সমীকরণ। দেখো স্ক্রিনটা একটু স্টেবল হইতে 2 সেকেন্ড টাইম নিব, ওটা ঠিক হয়ে যাবে। খাতা লিখলে এরকম এই প্রবলেমটা একটু থাকে, কিছু করার। আচ্ছা, ডি ব্রগলি সমীকরণটা হচ্ছে, আমরা আইনস্টাইনের সমীকরণটা তো সবাই পড়ছি ফিজিক্সে, কেমিস্ট্রিতে না পড়লেও, ইকুয়াল টু এমসি স্কোয়ার। আর একটু আগে আমরা প্লাঙ্কের যে সূত্রটা পড়লাম, দেখো ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা। এই দুইটা সমীকরণকে মার্জ করে ডি ব্রগলি যে সমীকরণটা দিছিলেন ওইটাকে ডি ব্রগলি সমীকরণ বলে। আপাতত দেখো এই দুইটা যদি সমান হয়, সমীকরণটাকে প্রুফ করে নিই, তারপর আমি এর ইতিহাস বলতেছি। এখন দেখো এই দুইটা যদি সমান হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এমসি স্কোয়ার সমান এইচসি বাই ল্যামডা, পাশেই আছে, দুইটা মিলায় না। দুইটা যদি সমান হয়, তাহলে আমরা লিখতে পারতেছি এমসি স্কোয়ার সমান এইচসি বাই ল্যামডা। দেন দুইটা থেকে সি তুলে দাও, সি তুলে দিলে আমরা পাচ্ছি এমসি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। ওকে, এখন মনে করো সিটা তো আলোর বেগ। আমি এমন একটা বেগ ধরলাম যে বেগটা আলোর বেগের কাছাকাছি, মানে এটা অলমোস্ট ইকুয়াল লিখছি, বুঝছো? মানে ভি ইজ অলমোস্ট ইকুয়াল টু সি। তাইলে আমরা ফাইনালি একটা সমীকরণ পাচ্ছি, সমীকরণটা দাঁড়াচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। ওকে, এবার একটা স্ক্রিনশট নিতে পারো। সমীকরণটা আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এইটা হচ্ছে আমার ডি ব্রগলির সমীকরণ ফাইনালি যেটা আসে। সমীকরণটা বিশেষত্বটাকে আমি তোমাদের বলি। দেখো এটা ল্যামডা, ল্যামডা কার বৈশিষ্ট্য? তরঙ্গের, এটা তো সবাই জানো আশা করি। আর নিচে আছে হচ্ছে এম, এম মানে ভর। ভর কার বৈশিষ্ট্য? একটা বস্তু। আমরা যখন সায়েন্স পড়া শুরু করি, বুঝছো, 6-7 এর দিকে, তখন আমাদের বইপত্রগুলোতে সবার আগে একটা জিনিস বলতো, বিশেষ করে ফিজিক্স যখন আমরা পড়া শুরু করতাম, যে পৃথিবীর সবকিছু দুই ভাগে বিভক্ত। এক দলে থাকবে ভর বা বস্তু, মানে যা, এক দলে থাকবে বস্তু বা পার্টিকেল যার ভর আছে, আরেক গ্রুপে থাকবে তরঙ্গ বা শক্তি। শক্তির বৈশিষ্ট্য হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এইগুলো ওগুলো কম বেশি তোমরা সবই জানো। ডি ব্রগলি হচ্ছে ফার্স্ট যেটা দেখাইলো, সেটা হচ্ছে এটাকে বলি আমরা তরঙ্গ আর ভর, মানে বস্তু আর তরঙ্গ বা বস্তু আর শক্তি, এই দুইটার মধ্যে সে ফার্স্ট একটা রিলেশন দেখাইলো। এই রিলেশনটা দিয়ে আমরা কি বুঝি জানো? যে বিশ্বের যে কোনো কিছু ডুয়াল স্টেটে থাকতে পারে, মানে যে কোনো কিছুর বস্তুর একটা দ্বৈত সত্তা আছে। দ্বৈত সত্তা মানে তুমি এখানে এম এর একটা মান বসাও, এইচ ও ধ্রুবক, আর যে কোনো বস্তুর একটা বেগ থাকবে, তাহলে তুমি একটা বস্তু আর তার বেগের মান বসাও। এইচ তো প্লাঙ্কের ধ্রুবক, এর মান তো সবসময় ফিক্স, তাহলে তুমি একটা ল্যামডা পাবা। এখন কথা হচ্ছে, তুমি যদি এম এর মান 1 গ্রাম বসাও, কথার কথা, তাহলে ভি যদি তুমি আলোর বেগও বসাও, তাইলেও ল্যামডাটা যেটা পাবা সেটা আসবে তোমার মানে 10⁻⁻25/26, 28 রেঞ্জে, মানে অনেক 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 ছোট। বুঝাইতে পারছি? না, ধরো আমি ভুল বলছি। যদি এটার মান 1 গ্রাম বসাও, তাহলে ল্যামডার মান সম্ভবত তোমার 10⁻38 রেঞ্জে আসবে, মানে পুরোপুরি নেগলিজিবল, যেটা মেইন কথা হচ্ছে। সো এম এর মান যদি খুব বড় হয়, খুব বড় হয় বলতে আমরা আমরা নর্মাল যে কোনো বস্তুর ভর বলতে যা বুঝি, আমি এম এর সেই মান বসাইলে তুমি ল্যামডার মান পাবে অনেক 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 ছোট। সো নর্মাল বস্তুর ক্ষেত্রে ডি ব্রগলির সমীকরণের কোনো দরকার পড়ে না, কাজও করে না। তাইলে এটা কাজ করে কখন? কাজ করে হচ্ছে ইলেকট্রন বা ফোটনের মতো খুব ক্ষুদ্র ভর বিশিষ্ট বস্তুর বেলায়। তুমি এখানে এম এর মান, ইলেকট্রনের ভর বসায় দেখো, তুমি ল্যামডা এর মান ন্যানোমিটার বা অ্যাংস্ট্রম রেঞ্জে ল্যামডায় তুমি একটা মান পাবা, মানে ল্যামডা এর মান একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতর পাবা, যে মানটাকে আমরা আমাদের তাড়িৎচুম্বক যে তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য গুলো, তোমরা মোটামুটি মনে হয় ভাগগুলো শিখছো, যে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য, আল্ট্রাভায়োলেট রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, এই যে রেঞ্জ গুলো, এইটা কোনো না কোনো রেঞ্জের মধ্যে তোমার এম এর মান যদি তুমি ইলেকট্রনের ভর বসায়, তুমি ইলেকট্রনের একটা বেগ বসাইলে তুমি ল্যামডার মান কোনো না কোনো একটা রেঞ্জের ভিতর পাবা। তার মানে ডি ব্রগলি সমীকরণটা ফাইনালি যেটা দাঁড়াচ্ছে, সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে খুব ক্ষুদ্র ভর বিশিষ্ট কোনো বস্তুর ক্ষেত্রে।
সোজা বাংলা। এই ক্ষুদ্র ভর বিশিষ্ট বস্তুর নমুনা কি? অ্যাজ ইউজুয়াল আমাদের পরিচিত ওয়ার্ল্ডের মধ্যে ইলেকট্রন আর ফোটন। ইলেকট্রন নিয়ে আলোচনা করি কেমিস্ট্রিতে, ফোটন নিয়ে আমরা আলোচনা করি ফিজিক্সে। তোমাদের ডি ব্রগলি সমীকরণ পুরোটাই ফিজিক্সে নিয়ে যাওয়া হয়েছে, কেমিস্ট্রিতে নাই বললেও চলে। কিন্তু এখন যেহেতু অ্যাডমিশন, এখন আসলে ফিজিক্স কেমিস্ট্রি আলাদা বলে কোনো সাবজেক্ট নেই। কোশ্চেন একটাই, তাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবই থাকবে। সো তুমি যাই পড়ো সব সাবজেক্টের মানে যে জিনিস দুই সাবজেক্টে আছে দুই সাবজেক্টেই পড়বা, এখানে তার এমন কোনো লস। এখন সবচেয়ে ভাইটাল ইস্যু, এই যে সমীকরণটা আমরা বাইর করলাম বুঝছো, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এই সমীকরণটা আমার লাগে কোন কাজে, এইটা এখন একটু বুঝতে হবে তোমার ভালো মতো। দেখ দেখো, আমাদের টপিকটা হচ্ছে বোর পরমাণু মডেল থেকে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। একটা সেকেন্ড টাইম দাও, স্টপ বলতে। হয়ে গেছে। টপিকটা হচ্ছে বোর পরমাণু মডেল থেকে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। ওকে, তাইলে ফার্স্টে আসো, বোর পরমাণু মডেলের একটা স্বীকার্য ছিল, আশা করি কেউ ভুলে যাও না, এমপি আর সমান এনএইচ বাই 2 পাই। বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য, এমভিআর হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আশা করি সবার কম বেশি মনে আছে। তাহলে এমভিআর সমান এনএইচ বাই 2 পাই। ওকে, একটু আগে আমরা কি পড়ছি দেখো, একটু আগে আমরা শিখলাম ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। তাহলে তুমি যে কাজটা করো, এমভি আর 2 পাই এটাকে ইন্টারচেঞ্জ করো। তাহলে 2 পাই আর সমান আমরা লিখতে পারি এন এইচ বাই এমভি। দেন এইচ বাই এমভি মানে কি, একটু আগে আমরা দেখছি ল্যামডা, তাইলে এই এইচ বাই এমভি এইটার জায়গায় তুমি ল্যামডাকে এনে বসো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 2 পাই আর সমান এন ল্যামডা। এই আরটা না লিখে এটাকে আর এন লেখো, আর এন দিয়ে আমি বুঝাচ্ছি এন তম কক্ষপথের ব্যাসার্ধ, মানে আর এর নিচে একটা ছোট হাতের এন দিয়ে দিলাম, তাহলে তোমাদের পরে মিলাইতে সুবিধা হবে। তাহলে দেখো, এটা আর এন, হ্যাঁ ছোট করে লেখা আছে, অনেক সময় বোঝা যায় না, মুখে বলে দিলাম এটা আর এন। তাহলে ফাইনালি আমরা দেখো বোর পরমাণু মডেল থেকে আমরা একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে 2 পাই আর সমান এন ল্যামডা। আশা করি বলবো, মাইক্রোফোনটা একটু অফ করি। একটু খেয়াল রেখো সবাই, হঠাৎ হঠাৎ মাইক্রোফোন অন হয়ে যায়, অন হইলে সাথে সাথে অফ করে দিই, নাহলে আবার আমার যে অফ করতে। ওকে, আমি যেটা বলতেছিলাম, আমাদের টপিক ছিল বোর পরমাণু মডেল থেকে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে। তো এখান থেকে আমরা কি পাই না, যে 2 পাই আর, যেটা এই 2 পাই আরটা যে কোনো একটা কক্ষপথের পরিধি, যে কোনো একটা বলতে এন এর মান যত হবে সেই অনুযায়ী। তাহলে কক্ষপথের পরিধি সমান এন ল্যামডা। খেয়াল করো, ডি ব্রগলি সমীকরণ থেকে আমি বলতে পারি যে ইলেকট্রনের ভর এবং তরঙ্গ দুই ধরনের ধর্ম আছে। মানে ইলেকট্রনকে কখনো আমি ভর হিসেবে চিন্তা করব, কখনো আমি তরঙ্গ হিসেবে চিন্তা করব। আমি না হয় বলেই খালাস, বা ডি ব্রগলি বলেই খালাস। এখন তো তোমার এটার একটা বাস্তব প্রুফ লাগবে। এই বাস্তব প্রুফটা আমরা পাই হচ্ছে বোর পরমাণু মডেল, যখন আমরা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করি। প্রথম কথা, আধুনিক যে তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল, এই তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেলের মেইন বেজই হচ্ছে ইলেকট্রন যখন কক্ষপথে চলাচল করে তখন তাকে আমার একটা তরঙ্গ হিসেবে চিন্তা করতে হবে। ফলে তার বেলায় ম্যাক্সওয়েলের যে তত্ত্ব, ওই তত্ত্ব খাটবে না, এই কারণে বোরের যে সীমাবদ্ধতা গুলো ছিল বা লিমিটেশন ছিল সেটা আমরা ওভারকাম করতে পারতেছি। এখন ইলেকট্রন যদি একটা তরঙ্গ আকারে চলে, তাহলে সব থেকে জরুরি হচ্ছে তার কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করা। বেগ না হয় আমি ধরে নিলাম আলোর বেগের সমান, বা বেগ একটা আমরা বের করতে পারলাম, কিন্তু আমার বেসিক্যালি কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য না পাওয়া পর্যন্ত, মানে মনে করো তোমার তরঙ্গের বেস সমীকরণ কি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তুমি যদি শুধু ভি জানো তাহলে তো তোমার কোনো লাভ নেই, তোমার এফ অর ল্যামডা যে কোনো একটা জানতে হবে। তুমি ভি জানো ল্যামডা জানো, তার মানে তুমি এফ জানো।
অথবা তুমি ভি জানো এফ জানো তার মানে তুমি ল্যামডা জানো, অথবা তুমি এফ ল্যামডা দুইটাই জানো তার মানে তুমি ভি জানো। মানে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা যদি আমি জানি তাইলে আমি সোজা বাংলা ওই তরঙ্গের ইচ অ্যান্ড এভরিথিং বাইর করতে পারবো। এটা বাস্তবতা। ভি ইকুয়াল টু এফ ল্যামডা পারা মানে ওই তরঙ্গ সম্পর্কে তুমি সবই মোটামুটি জানো। সো এখানেও তো আমার তাই প্রযোজ্য যে আমি যদি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বাইর করতে পারি তাইলে আমি ইলেকট্রনের, ধরো বেগ কথার কথা আমি জানি, তার মানে আমি ইলেকট্রনের সবকিছু বের করতে পারতেছি। তাহলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য আমার বেরোবে এই সমীকরণটা থেকে, 2πr ইকুয়াল টু n ল্যামডা এখান থেকে। এখন খুব কেয়ারফুলি দেখ, সেটা হচ্ছে আমার এখানে কি দাঁড়াচ্ছে, একটা সেকেন্ড টাইম দাও, স্ক্রিন টেস্টটা বলবো। আমার এখানে কি দাঁড়াচ্ছে, আমার এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমি ল্যামডা এর, আমার এন হচ্ছে কক্ষপথ, দাঁড়াও স্ক্রিন টেস্টটা বলবো তারপর বলবো। এবার আমার এন হচ্ছে কক্ষপথ, 2πr হচ্ছে পরিধি, আর ল্যামডা হচ্ছে ওই কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এন এর মান যদি 1 হয়, এন ইকুয়াল টু যদি আমি 1 ধরি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে 2πr1 সমান ল্যামডা। এখানে এন এর মান আমি যদি 1 বসাই, 2πr1 মানে প্রথম কক্ষপথের পরিধি, তার মানে যেটা দাঁড়াচ্ছে ইলেকট্রন প্রথম কক্ষপথ যদি পুরোটা ঘুরে আসে তাহলে সে একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে, অর্থাৎ প্রথম কক্ষপথের পুরো পরিধিটাই হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু যখন n ইকুয়াল টু 2 হবে তখন আমরা কি লিখতে পারি, 2πr2 সমান n এর জায়গায় 2 বসাও 2 ল্যামডা। তার মানে কি দাঁড়াচ্ছে যে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ, 2πr2 মানে কি দ্বিতীয় কক্ষপথের পরিধি, তার মানে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ পুরোটা ঘুরে আসলে সে কয়টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে, 2টা। তার মানে আমরা যদি ছবি এঁকে দেখাইতে চাই তাহলে দেখো এই অর্ধেক হচ্ছে, আমরা তরঙ্গ আঁকি কেমনে, দেখো তরঙ্গ আঁকি এমনি, তাহলে এই অর্ধেক তার মানে সে একটা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করছে, দেন বাকি অর্ধেক পথ যাইতে সে আরেকটা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করবে। তার মানে দ্বিতীয় কক্ষপথ পুরোটা ঘুরে আসা মানে সে 2টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করছে। এই হচ্ছে তোমার এই ইকুয়েশনের বিশেষত্ব। তার মানে অ্যাজ ইউজুয়াল সে যখন তৃতীয় কক্ষপথ পুরোটা ঘুরে আসবে তখন সে 3টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে। তার মানে এখান থেকে আমরা 2টা জিনিস বলতে পারি, এক, আমি ইলেকট্রনের গতিপথ থেকে আন্দাজ করতে পারি সে কোন কক্ষপথে আছে বা কোন শক্তি স্তরে আছে। 2, হিসাবটা খুব সহজ, সে যততম কক্ষপথ থাকবে ওই কক্ষপথ পুরোটা ঘুরে আসতে সে ঠিক সেই কয়টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে। অর্থাৎ সে যদি n তম কক্ষপথে থাকে তাহলে n তম কক্ষপথ পুরোটা ঘুরে আসলে সে nটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে। এই হচ্ছে আমার এখান থেকে অবজারভেশন। যদি বুঝে থাকো তাহলে আমার ছোট্ট একটা কোশ্চেনের অ্যান্সার দাও। ছবিটা তো দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখে আমাকে খালি বলো যে ইলেকট্রন এটা কোন কক্ষপথে আছে, বা এটা কোন কক্ষপথের ইলেকট্রনের তরঙ্গ পথের ছবি আঁকছে, জাস্ট এটা আমাকে বলো। 4। কনফার্ম সবাই? 4। ভেরি গুড। দেখেই বোঝা যাচ্ছে তুমি যে কোনো একটা জায়গা থেকে এস্টিমেট করো, ধরো এখান থেকে করলা, তাহলে এই একটা পূর্ণ তরঙ্গ, এই একটা পূর্ণ তরঙ্গ, এই একটা পূর্ণ তরঙ্গ, এই একটা পূর্ণ তরঙ্গ, তারা স্ক্রিন টেস্টটা বলো আবার দেখ। এবার এই একটা পূর্ণ তরঙ্গ, এই একটা পূর্ণ তরঙ্গ, এই একটা পূর্ণ তরঙ্গ, এই একটা পূর্ণ তরঙ্গ, মানে 4টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করছে। তার মানে আমার এখানে n ইকুয়াল টু 4 বা ইলেকট্রন 4 নাম্বার কক্ষপথে আছে। ক্লিয়ার? তাহলে আমার মোটামুটি বোর কমপ্লিট, ডি ব্রগলি কমপ্লিট, প্লাঙ্ক কমপ্লিট। এখন আসো তোমাদের এই রিলেটেড আরো কিছু থিওরি এখন একটু আমাকে বলতে হবে।
ওকে, আমাদের এবারের টপিক হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ওকে, ফিজিক্সে পড়ছো, কেমিস্ট্রিতে না পড়লেও ফিজিক্সে পড়ার কথা। এখন আসো, ডেল এক্স এটা হচ্ছে অবস্থান অনিশ্চয়তা, ডেল পি এক্স ভরবেগ অনিশ্চয়তা। এটা ইকুয়াল টু হবে না, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু। আমি এটা ইকুয়াল টু দিয়ে দিছি, বাট এখানে অ্যাকচুয়াল সাইনটা অলমোস্ট ইকুয়াল টু হবে, এটা পুরোপুরি সমান না। এখন এই ইকুয়েশনটা নিয়ে অনেকের কনফিউশন আছে। আমি কনফিউশনটা কেন ক্রিয়েট হয় আমি তোমাদের বলি। এটা ফিজিক্সে এইচ কাট বলে একটা সাইন ইউজ করা হয়। এটা তোমরা যখন অনার্স লেভেলে আসবে তখন এই সাইনটার সাথে পরিচিত হবা। এটা এইচ কাট বলি আমরা, মানে এইচ দিয়ে মাথা কাটা থাকে। এইচ কাট মানে হচ্ছে এইচ বাই 2 পাই। সো কেউ এইচ বাই 4 পাই না লিখে যদি এটাকে এইচ কাট বাই 2 লিখে, তাইলেও আমরা তাকে দোষ দিতে পারি না। দুইটা আসলে একই কথা। সো অনেক বইপত্রে বা অনেক সময় অ্যাডমিশনের কনসেপ্ট বুক গুলাতে বা তোমরা লেকচার শিট যা বলো, লেকচার শিট গুলোতে প্রায় এখানে এইচ কাট বাই 2 থাকতে পারে কোথাও কোথাও। এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এই দুইটা সেম জিনিস। কিন্তু কোনো কোনো বইতে এইচ বাই 2 পাই আছে, এটা ভুল। আমাদের ইন্টারের কয়েকটা বইতে আমি দেখছি এইচ বাই 2 পাই আছে। এইচ বাই 2 পাই হাইজেনবার্গ বলে না, হাইজেনবার্গ এইচ বাই 4 পাই বলছিল। সো এইচ বাই 2 পাইটা লিখো না, এটা এইচ বাই 4 পাই লিখো। যদি কোনো বইতে 2 পাই থাকে ওটা কেটে 4 করে দিও। এখন কথা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে আমাদের কাজ আছে অনেক। স্ক্রিন টেস্টটা বলো, তারপর বলতেছি। এটা তোমরা জাস্ট একটা ইকুয়েশন হিসেবে মুখস্থ রাখতে পারো, কোনো প্রবলেম নেই, বাট এখানে আমাদের বেশ কিছু জিনিস শেখার আছে। তার আগে আমি নীতিটাকে তোমাদের সংক্ষেপে বুঝাই। একই সাথে আমরা ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নিশ্চিত করে বলতে পারি না, এটা ছিল নীতি। অর্থাৎ তুমি যদি ইলেকট্রনের অবস্থান সম্পর্কে নিশ্চিত থাকো, তার মানে তুমি তার ভরবেগ কি তা জানো না। জানো না বলতে তুমি ওই ভ্যালুটা সম্পর্কে অনিশ্চিত। আর ভরবেগ সম্পর্কে নিশ্চিত হলে অবস্থান সম্পর্কে অনিশ্চিত। আজকে তোমাদের এই জিনিসটা আমি একটা প্রুফ দিয়ে দেখাই, তাহলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। মনে করো হাইজেনবার্গের জায়গায় তুমিই বসে আছো। তুমি বসে আছো বলতে আমি এটা বুঝাচ্ছি, তুমি নিজেই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির একটা এক্সপেরিমেন্ট করতেছো। ভালো কথা। তোমার কাছে মনে করো এমন কিছু আছে যেটা দিয়ে তুমি কক্ষপথে একটা ইলেকট্রনের অবস্থান বাইর করলা, এবং ম্যাথমেটিক্যালি তুমি বুঝলা যে তুমি যে ইলেকট্রনের অবস্থান বের করছো সেটা সম্পর্কে তুমি 99.99%, মানে নর্মালি আমরা কোনো কিছু নিয়ে নিশ্চিত হলে 99% বলি, আমি এটা আরো বাড়াই দিলাম যে আমি ইলেকট্রনের অবস্থান সম্পর্কে 99.99% নিশ্চিত। তাহলে আমাকে বলো ডেল এক্স এর মান কত? তুমি যদি ইলেকট্রনের অবস্থান সম্পর্কে 99.99% নিশ্চিত হও, তাহলে ডেল এক্স কত? 0.01। পার্সেন্ট, কিন্তু শুধু 0.01 না, 0.01%। পার্সেন্টকে ভগ্নাংশে নেওয়ার টেকনিক তো জানো, এটাকে আবার 100 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে ডেল এক্স এর মান দাঁড়াচ্ছে 10⁻⁻⁴। এটা বুঝলে কিনা আমাকে বলো। মানে আমি যদি বলি ইলেকট্রনের অবস্থান সম্পর্কে আমি 99.99% নিশ্চিত, তার মানে আমি অনিশ্চিত হচ্ছে 0.01%। আর সেটাকে যদি আমি ভগ্নাংশে নিই, তাহলে আমি পাচ্ছি 10⁻⁻⁴। আশা করি সবার কাছে ক্লিয়ার, তাই তো? এবার আসি, এইটা মানে কি ভর এবং বেগ, ভরবেগ। এখন ডেল পি এক্স মানে কি জানো? এম ইন্টু ডেল ভি এক্স, বুঝছো? এখন ভর, ইলেকট্রনের ভর সম্পর্কে তো আর আমরা অনিশ্চিত হইতে পারি না, ভর একটা ফিক্সড রাশি। এটার মানও মনে হয় জানো 9.1 ইন্টু 10⁻31 কেজি। তো ডেল পি এক্স এর জায়গায় আমরা লিখতে পারি ডেল ভি এক্স। আর ডেল এক্স এর মান এটা তো আমরা পেয়ে গেলাম 10⁻⁴ ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এটাকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে তোমাদের আলাদা করতে সুবিধা। তাহলে আপাতত আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে এইটা। এখান থেকে আমরা এই লাইন পাচ্ছি। এবার তুমি এম এর মান বসাও, এইচ এর মান বসাও, 4 পাই এর মান বসাও। বসায় আমারে জাস্ট বলো ডেল ভি এক্স টা কত আসে। একটু ফাস্ট বসাও। এম এর মান বসাবা, এম এর মান আশা করি মুখস্থ আছে। না থাকলে ক্যালকুলেটরের ব্যাক কভারে পেয়ে যাবা। 9.1 ইন্টু 10⁻31 কেজি। প্লাঙ্কের ধ্রুবকের মান মুখস্থ, পাই এর মান তো পাই। আর 10 ইন্টু 10⁻⁴ হচ্ছে আমার এই ডেল এক্স এর মান। ডেল ভি এক্স এর মানটা একটু আমাকে ফাস্ট বলো, ক্যালকুলেট করো। 0.579। ভেরি গুড। তার মানে আমি 0.58 লিখতে পারি, তাই তো? হ্যাঁ। 0.58 কে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে কত আসে দেখো? 58%। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো? আমি ইলেকট্রনের অবস্থান সম্পর্কে যখন 99.99% নিশ্চিত, আমি ইলেকট্রনের বেগ সম্পর্কে তখন 58% অনিশ্চিত।
কোনো কিছু পার্সেন্টেজ যখন 50 এর উপরে চলে যায় তখন ওইটাকে আমরা 50-50 বলি। মানে ওইটা সম্পর্কে হতেও পারে নাও হতে পারে। পুরোপুরি একটা অনিশ্চয়তা। সো এইটা হচ্ছে ম্যাথমেটিক্যালি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির প্রমাণ। কি দাঁড়াচ্ছে তার মানে? যে আমি যখন ইলেকট্রনের অবস্থান সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হব, আমি ইলেকট্রনের বেগ সম্পর্কে তখন অলমোস্ট পুরোটাই অনিশ্চিত হয়ে যাব। তুমি এই ডেল এক্স এর মান আরো ছোট করো, মানে তুমি 99.99% নিশ্চিত, তুমি বললা না আমি আরো বেশি, আমি 99.999% নিশ্চিত, তাহলে ডেল ভি এক্স এর মান আরো বাড়বে। মানে এই দুইটার গুণফল ধ্রুবক। সো একটার মান যত বাড়বে আরেকটার মান তত কমবে। মানে একটা সম্পর্কে তুমি যত বেশি অনিশ্চিত হচ্ছ আরেকটা সম্পর্কে তুমি তত বেশি নিশ্চিত হচ্ছ। এইটাই হাইজেনবার্গ বুঝাইতে চাচ্ছে। এই ছোট্ট প্রমাণটা তোমাদের দেখায় রাখলাম। থিওরিটিক্যালি তোমরা যে জিনিসটা বোঝো এটার যে প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখায় রাখলাম, তাতে তোমাদের জিনিসটা মনে থাকবে সহজে। আর এখান থেকে একটা কোশ্চেন অল টাইম ইম্পর্টেন্ট, বুঝছো? এখান থেকে একটা কোশ্চেন অল টাইম ইম্পর্টেন্ট, যে ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকতে পারে না। ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকতে পারে না, এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাহায্যে প্রমাণ করে। এটা ফিজিক্সে পড়ছো না? হ্যাঁ দাদা, পড়ছিলাম ওই অষ্টম ওই তো ওইটা আবার একটু, এটা ফিজিক্স কেমিস্ট্রি এখন তো আর আলাদা করে কোনো সাবজেক্ট নেই। এটা রিটেনে মাঝে মাঝে দিতে পারে, এবং দুই একবারও মনে হয়, দুই একবার আমার ভর্তি পরীক্ষায় চোখে না পড়লেও ইন্টারে মাঝে মাঝে চোখে পড়ছে। যাই হোক, ভর্তি পরীক্ষায় একটা কথা মাথায় রাখ, এখন মোস্ট ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট বলে কিছু নাই। কোন একটা কোশ্চেন একবার চলে আসা মানেই ওইটা ওই ব্যাচের জন্য তো একটা ব্যাচের না একটা ব্যাচ তো ফেস করছেই, তাই না? সো অ্যাডমিশন লেভেলে আসলে আসলে ওই লেস ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যুগে আসলে থেকে লাভ নেই। এখানে যে কোশ্চেন কখনো আসে নাই সেটা সবসময় মোস্ট ইম্পর্টেন্ট ধরতে হয়। তার কারণ হচ্ছে কখনো আসে নাই, যদি তোমাদের বা চলে আসে। সো এখানে মোটামুটি আমাদের কম বেশি সব কোশ্চেনই অ্যাটলিস্ট পড়ে যাইতে হবে। তাহলে এটা একটু তোমরা নিজেরা পড়ে নিও, এটা ফিজিক্সে তোমাদের যে কোনো বইতেই পাবা। কেমিস্ট্রিতে না পারলে এটা ফিজিক্সে পাচ্ছ, যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাহায্যে প্রমাণ করো যে নিউক্লিয়াসের অভ্যন্তরে ইলেকট্রন থাকতে পারে। এটা একটু নিচে দেখে নিও, হ্যাঁ? সেলফ স্টাডি লিখে রাখলাম এসএস। তাহলে হাইজেনবার্গ নিয়ে আর কোনো কোশ্চেন আছে? ওকে ফাইন। তাহলে এবার আসো, ই গেল আমাদের, তাহলে মোটামুটি বেসিক কেমিস্ট্রি যেগুলো গেল। আচ্ছা, আর দুইটা জিনিস আমি একটু তোমাদের বলে রাখি। একটা হচ্ছে শ্রোডিঞ্জারের সমীকরণ, আর একটা হচ্ছে শ্রোডিঞ্জারের সমীকরণের কিছু ব্যাখ্যা। আমি জাস্ট সমীকরণটা লিখি। এটা আচ্ছা, এটা কি স্ক্রিনশট নিতে আমার মনে নেই, কেউ কেউ তো মনে স্ক্রিনশট নিচ্ছ, তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, বা রেকর্ড তো থাকতেছেই, পরে তো রিভিউ করতে পারবা। বাট আপাতত ক্লাস চলাকালীন সময় চেষ্টা করো পুরো জিনিসটা মাথায় নিয়ে নেওয়ার, কারণ পরেরটার পরে কখনো হয় না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। ওকে, তাহলে এবার আসো, এবারের টপিক হচ্ছে আমাদের শ্রোডিঞ্জারের সমীকরণ। এটা তোমাদের কোনো কাজে লাগবে না, এটা আমি তোমাদের হুদাই শিখাচ্ছি, তারপরও সমীকরণটা দেখে রাখো।
আচ্ছা, পুরোটাকে এক স্ক্রিনে আনা একটু কষ্ট, এই জন্য আর কি টাইমটা লাগলো। একটা সেকেন্ড ক্যাপচার করে নিয়ে। স্ক্রিনটা স্টেবল হোক। হ্যাঁ, হয়েছে। এটা হচ্ছে তোমার শ্রোডিঞ্জারের সমীকরণ, যেটা দেখতেছো স্ক্রিনে। এখানে আননোন টার্ম বলতে আমার কাছে মনে হতে পারে আননোন টার্ম একটাই, সেটা হচ্ছে সাই। যারা তুলতেছো তুলে নিতে পারো, যারা তোমার হচ্ছে স্ক্রিনশট নিচ্ছ এটা একটা স্ক্রিনশট নিতে পারো। এই সমীকরণটার শ্রোডিঞ্জারের সমীকরণ বলে। তো এখানে আননোন টার্ম বলতে একটাই আননোন টার্ম, সেটা হচ্ছে সাই। আমি সমীকরণটা একবার মুখে বলি। সমীকরণটা দাঁড়াচ্ছে, দেখো, ডেল স্কোয়ার সাই এক্স বাই ডেল এক্স স্কোয়ার। এটা তোমরা এই ডেলটা হচ্ছে তোমরা ম্যাথে যেটা ডিডিএক্স লেখো, এটা হায়ার ম্যাথমেটিক্সে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বোঝানোর সময় ডেল লেখা হয়। ফিজিক্সে তোমরা ডেল ইউজ করছো গ্রেডিয়েন্টাল কার্ভ ডাইভারজেন্সে, সো আশা করি তোমাদের আমার ডেল বুঝাইতে হওয়ার কথা না। অ্যাজ ইউজুয়াল সাই এক্স সাই ওয়াই সাই জেড প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ইউ ইন্টু সাই। ই হচ্ছে মোট শক্তি, ইউ হচ্ছে অন্তস্থ শক্তি। এর চেয়ে বেশি আপাতত আমি তোমাদের কিছু বলতেছি না। ইকুয়েশন কোন কোন কেমিস্ট্রি বইতে আছে, ঘোষালের বইতে বা কয়েকটা বইতে মেবি আছে। ইকুয়েশনটা তোমাদের মুখস্থ রাখার কোনো দরকার নেই, ঠিক আছে? এই ইকুয়েশন তোমাদের কোনো আমার কাজে আসবে না। আমার এই ইকুয়েশনটা দেখানোর একটা কারণ, আমি তোমাদের এই সাই টার্মটা একটু বুঝাইতে চাই। সাই টার্মটা ভাইটাল, এইটা মাঝে মাঝে আমাদের অনেক সময় দরকার পড়ে, ঠিক আছে? ওকে, ওকে, এখন দেখুন, এটা ছিল আমার শ্রোডিঞ্জারের ইকুয়েশন, তাই তো? এই টোটালটা হচ্ছে আমার শ্রোডিঞ্জারের ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমরা দেখো তিনটা জিনিস, সাই এক্স সাই ওয়াই সাই জেড আর সাই, এই কয়টা জিনিস আমার কাছে ইকুয়েশনে নতুন। ফার্স্টে আসো, তোমাদের সাই জিনিসটা কি বোঝায় সেটা একটু আমার তোমাদের বলা লাগবে, ঠিক আছে? দেখো, আমরা নর্মালি একটা তরঙ্গ কেমনে আঁকি, এইটা, এই হচ্ছে আমি একটা তরঙ্গ আঁকলাম, কথার কথা। এখন একটা তরঙ্গের কয়েকটা জিনিস থাকে, ভি থাকে, এফ থাকে, ল্যামডা থাকে, এগুলো তো কম বেশি তোমরা সবাই জানো। এর পাশাপাশি আরেকটা জিনিস থাকে না, দেখো, বিস্তার। এফ ল্যামডা দুইটাই জানি, যদি বিস্তার না জানি তাহলে তোমার তরঙ্গের সমীকরণ লেখাটা টাফ। মনে করো আমরা ফিজিক্সে অগ্রগামী তরঙ্গের সমীকরণ লিখছি, y ইকুয়াল টু এস সাইন ওমেগা টি বা y ইকুয়াল টু এস সাইন ওমেগা টি মাইনাস ফাই। ওই যে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ লিখি, ওইখানে এ আর এফ এই দুইটা জিনিস, বা এ আর ল্যামডা আর ভি, তিনটা জিনিস জানা থাকলে মোটামুটি তরঙ্গের সবকিছু বাইর করা যায়। সো ইলেকট্রনের ক্ষেত্রে এই যে সাইটা, তারা স্ক্রিনটা স্টেবল হোক তারপর বলতেছি, তো টাইম নেই। দাদা হুম, দাদা সাউন্ডে প্রবলেম হচ্ছিল মাঝখানে, এই জন্য কিছু মানে বুঝতে পারিনি। তাই মানে সাউন্ড শোনা যাচ্ছিল না, মানে আপনি হয়তো একটু দূরে ছিলেন, এরকম কিছু একটা আস্তে শোনা যাচ্ছিল। এখন শোনা যায়? না, এখন ওই আগের মতো শোনা যাচ্ছে, মানে কম শোনা যায়। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, মাঝখানে একটা কল আসছিল, মিস কল টাইপের, এই জন্য আমিও টের পাইনি, এই জন্য দাঁড়াও দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। ওটা আমারই ভুল, আমি খেয়াল করিনি। সাউন্ড ক্লিয়ার এখন? হ্যাঁ হ্যাঁ, ফুল হ্যাঁ, ক্লিয়ার। এখন ক্লিয়ার। ওকে, মাঝখানে একটা মিস কল মতো আসছিল তো, এই জন্য আর কি। ও, যেটা বলতেছিলাম, তাহলে আমি প্রথম থেকে বলি। তাহলে আমাদের এখনকার টপিকটা হচ্ছে শ্রোডিঞ্জারের সমীকরণ, ঠিক আছে? শ্রোডিঞ্জারের সমীকরণটা তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছিলা তখন সেটাই। তো এই সমীকরণটা তোমাদের মুখস্থ রাখার কোনো দরকার নেই, পুরো ভিউটা তো আনা টাফ, এতটুকু পর্যন্ত আসে থাকো। তো এই সমীকরণটা তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, আমার প্রথম কথাই হচ্ছে এইটা। তোমরা যেটা মুখস্থ করবা, সেটা মুখস্থ করবা বলতে এই সমীকরণ থেকে আমার যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এই সাইটা। তোমাদের আমার এখন আমার সাই যে কি জিনিসটাকে, এটা আমার তোমাদের এখন চিনাইতে হবে। এই ত্রিশূলের মতো এটাকে, এটাকে আমরা সাই বলি, এটা তো মনে হয় জানো। তো সাই জিনিসটা কি দাঁড়াচ্ছে, আমরা
ফার্স্টেই বলছি ইলেকট্রনের কত কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য আমরা তো পেয়ে গেলাম ওই যে বোর পরমাণু মডেল ডি ব্রগলি মিলায়। আরেকটা জিনিস আমাদের লাগবে না, সেটা হচ্ছে ইলেকট্রনের বিস্তার। তাইলে এই যে ইলেকট্রনের বিস্তার, এই জিনিসটা হচ্ছে সাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমার কাছে কেউ যদি এক কথায় জানতে চায় সাই এর তাৎপর্য কি, ঠিক আছে, তাইলে সাই যেটা সেটা হচ্ছে এক কথায় ইলেকট্রন তরঙ্গের বিস্তার, আর কিছু না। ইলেকট্রন তরঙ্গ আকারে যখন কোনো একটা ইসে সঞ্চালিত হবে, ওই ইলেকট্রন তরঙ্গের বিস্তারটা হচ্ছে সাই, এক কথায়। এটা একেবারে মাথায় গেঁথে নাও। এবার আসো ফিজিক্সে, আশা করি তোমরা ইলেকট্রন তরঙ্গে ইসের কি বলে তীব্রতার একটা সমীকরণ পড়ছো, এটা সবার পড়ার কথা, শব্দের চ্যাপ্টারে ছিল। যদি না পড়েও থাকো আমি তোমাদের একটু মনে করাই দিই। সেটা হচ্ছে আমরা এরকম একটা ইকুয়েশন জানি যে যে কোনো তরঙ্গের তীব্রতা তার বিস্তারের বর্গের সমানুপাতিক। ভালো মতো বোঝো, যে কোনো তরঙ্গের তীব্রতা তার বিস্তারের বর্গের সমানুপাতিক। ওকে, তাহলে আই হচ্ছে তীব্রতা, এ হচ্ছে ওই তরঙ্গের বিস্তার। ইলেকট্রনের বেলায় এটা কি দ্বারা রিপ্লেস হবে? দেখো ইলেকট্রনের বেলায় এটা রিপ্লেস হবে সাই দিয়ে বা সাই স্কোয়ার দিয়ে। তাইলে সাই হচ্ছে ইলেকট্রন তরঙ্গের বিস্তার নির্দেশ করে, আর সাই স্কোয়ার যেটা সেটা হচ্ছে ইলেকট্রন তরঙ্গের তীব্রতা নির্দেশ করে, যেহেতু সাই স্কোয়ার তীব্রতার সমানুপাতিক। এখন আসো তাহলে সাই স্কোয়ার আমার কি কাজে লাগে, এটা এবার একটু তোমাদের বুঝতে হবে। একেবারে সহজ বাংলা ভাষায় বোঝো, শোনা যাচ্ছে কথা এখন? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে এবার একটু কেয়ারফুলি শোনো, কারণ এই জায়গাটা ভাইটাল, এই জায়গাটা কমপ্লিট নতুন। নতুন বলতে জানা কথা, জাস্ট আমি আরেকটু ডিটেলসে বুঝতে বলি। সাইয়ের ব্যাপারটা তো বুঝলা যে সাই ইলেকট্রন তরঙ্গের তীব্রতা নির্দেশ করে। এখন আমার জিনিসটা হচ্ছে সাই স্কয়ার কি নির্দেশ করে সেটা নিয়ে আমরা বুঝবো। শোনো, খাঁটি বাংলা ভাষায় চিন্তা করো তো, কোন জায়গায় আমি যদি বলি যে আলোর তীব্রতা বেশি মানে ওইখানে আপতিত ফোটনের সংখ্যা বেশি, তাহলে কি খুব একটা ভুল বলা হবে? মানে মনে করো এই যে আমি হাত রাখলাম, এখানে আমার হাতের উপর অসংখ্য ফোটন পড়তেছে, আমি হাতটা যত কাছাকাছি নিয়ে আসবো তত আমার ক্ষেত্রফলও কমতেছে, আলোর পরিমাণ তো একই আছে, তার মানে আমার ওইখানে ফোটনের সংখ্যা বা আলোর তীব্রতা বাড়তেছে, মানে আপতিত ফোটনের সংখ্যা বাড়তেছে, যদি ফিজিক্সের ভাষায় বলি। সো এবার আসি কেমিস্ট্রির ভাষায়। তার মানে আমি যদি সাই স্কয়ারের মান বেশি কোন একটা জায়গায়, ঠিক আছে, সেটা দিয়ে আমি যদি বুঝি যে ওই জায়গায় ইলেকট্রনের মেঘের ঘনত্ব বেশি, তাইলে আমার একই কথা। যেহেতু সাই ইলেকট্রনের তীব্রতা, তার মানে সাই স্কয়ারের মান দিয়ে আমি, মানে সরি, সাই ইলেকট্রন তরঙ্গের বিস্তার, তাহলে সাই স্কয়ারের মান দিয়ে আমরা এটা বলতে পারি যে সাই স্কয়ারের মান বেশি মানে ওইখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। তো আমরা ইলেকট্রন মেঘের ঘনত্ব না বলে আমরা কি বলি জানো, আমরা সাই স্কয়ার দিয়ে বলি যে ওইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা বেশি। অর্থাৎ সাই স্কয়ার ইলেকট্রন পাবার সম্ভাব্যতা মিন করে, এটা মাথায় রাখবা। সাই স্কয়ার ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা বোঝায়, মানে সাই স্কয়ার ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা মিন করে। তাহলে আবার বোঝো, সাই হচ্ছে ইলেকট্রন তরঙ্গের বিস্তার নির্দেশ করতেছে, সাই স্কয়ার কোন একটা জায়গায় ইলেকট্রন পাবার সম্ভাব্যতা বোঝায়। এখন তোমরা আমাকে বলো, নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা বেশি, এটা কিসের সংজ্ঞা? এটা দিয়ে আমরা কি বুঝাই যে নিউক্লিয়াসের চারপাশে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা বেশি? অরবিটাল। বিটলের সংজ্ঞা, তাই তো? তার মানে সাই স্কয়ারের মানটা আসলে বোঝাচ্ছে অরবিটাল, কোন অঞ্চলটা জুড়ে অরবিটাল আছে, সোজা মানুষ। অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা স্টেবল হোক। ভাই এর আগে কি বললেন শোনা যায়নি। আবার বলতেছি, সাই স্কয়ার দ্বারা, এই যে লেখা আছে দেখো ভালো মতো দেখো, সাই স্কয়ার দ্বারা কোথাও ইলেকট্রন পাবার সম্ভাব্যতা বোঝায়, এটা গেল সাই স্কয়ারের তাৎপর্য। দেন দেন সাই স্কয়ার দ্বারা ইলেকট্রন পাওয়ার যদি আমার সম্ভাব্যতা বোঝায়, তাইলে আমরা কি বলতে পারি, নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চলে ইলেকট্রন মেঘের ঘনত্ব বা ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা সবচেয়ে বেশি, সেইটা হচ্ছে অরবিটাল।
নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চলে ইলেকট্রন মেঘের ঘনত্ব বা ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা 90 থেকে 95% সেই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে অরবিটাল। আবার এখানে আমরা বলতেছি সাই স্কয়ারের মান দিয়ে বোঝানো হয় ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা। তাহলে দুইটা মিলে যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে যে অঞ্চলে নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চলে সাই স্কয়ারের মান 0.9 বা 0.95 বা পার্সেন্টেজে দিলে 90% থেকে 95% হবে, সেই অঞ্চল আসলে অরবিটাল মিন করা হয়। বুঝছো? তার মানে আমরা যে অরবিটালের কনসেপ্ট, এই পুরো কনসেপ্টটা জুড়ে আছে তোমার এই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের সাই আর সাই স্কয়ারের সাথে। এই লিঙ্ক গুলো তোমরা শিখবে হচ্ছে অনার্স লেভেলে এসে, তোমাদের ইন্টার লেভেলে খুব আনক্লিয়ার। অনার্স লেভেলে তোমাদের শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ যেটা দেখতে হচ্ছে এটা প্রুফ করেই শিখতে হবে, যদি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকো আর কি। ম্যাক্সিমামই থাকতে তো হবেই। সেক্ষেত্রে তোমার এই শ্রোডিঞ্জারের এই সমীকরণটা প্রুফ করতে হবে। তখন দুই ধরনের শ্রোডিঞ্জার পড়বা, এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, এখানে কোনো টি নাই। আরেকটা শ্রোডিঞ্জারের সমীকরণ আছে, যদি কেউ নেটে সার্চ দাও ওইখানে দেখবা টি আছে। শ্রোডিঞ্জারের দুইটা সমীকরণ। তো তখন শ্রোডিঞ্জারের 14 গোষ্ঠী উদ্ধার করবা, সেটা সমস্যা নেই। আপাতত তোমার খালি দুইটা জিনিস মনে রাখবা, এই স্ক্রিনশটটা নিয়ে রাখবা। সাই আর সাই স্কয়ার কি বোঝায়? আমার পরীক্ষার কোশ্চেন আসলে এই দুইটাই আসে। একটা কোশ্চেন হচ্ছে সাই দ্বারা কি বোঝায়? সাই দ্বারা ইলেকট্রন মেঘের বিস্তার বোঝানো হচ্ছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে সাই স্কয়ার দ্বারা কি বোঝায়? সাই স্কয়ার হচ্ছে কোন অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা বোঝায়। আর সাই স্কয়ার যেহেতু প্রবাবিলিটি, বুঝছো? সো এটাকে আমরা দুই সাইডে দুইটা মডুলাস দিয়ে, মানে সাই এবং সাইতে সচরাচর দেওয়া হয় না, কিন্তু সাই স্কয়ারের সচরাচর এখানে দুই সাইডে দুইটা মডুলাস দেওয়া। জাস্ট এই ইনফরমেশন দুইটা একটু মনে রাখবে, সাই দ্বারা কি বোঝায়, সাই স্কয়ার দ্বারা কি বোঝায়, এতটুকু। শ্রোডিঞ্জারের সমীকরণ খুব যদি কারো মুখস্থ হয়ে যায় ভালো, না মুখস্থ হলেও কোনো প্যারা নেই। ভাই মডুলাস কেন দেয়, কি বললেন ওটা? ওই যে বেসিক্যালি বিস্তার কি পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে না, মানে সায়ের মান তো পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে, তাই না? বিস্তার যেহেতু, বুঝতে পারছো? মানে স্কোয়ার করলে তো ধনাত্মক হয়েই যাচ্ছে। স্কয়ার করলে ধনাত্মক হয়ে যায়, কিন্তু আমরা যখন এটার বর্গ করি তখন হচ্ছে এটা শুধু পজিটিভ মানগুলো নিয়ে বর্গ করি, নেগেটিভ মানটা নিয়ে আর করা হয় না। এই জন্য সাইয়ের মানে আমি তোমাদের আরো ডিটেলস বুঝাই। সেটা হচ্ছে সাইটা একটা ভেক্টর রাশি, এটা কোনো স্কয়ার রাশি না। এটা হচ্ছে একটা ইস্যু, সাই হচ্ছে তোমার একটা ভেক্টর রাশি। সো আমরা এইখানে যে ইকুয়েশনটা দেখো, এই যে উপরের ইকুয়েশনটার দিকে তাকাও, ইকুয়েশনে তোমরা যে সাই এক্স, সাই ওয়াই, সাই জেড দেখতে পাচ্ছ, এই তিনটা আসলে সাইয়ের তিনটা কম্পোনেন্ট। ফিজিক্সে তোমরা যেভাবে একটা ভেক্টরকে তিনটা কম্পোনেন্টে ভাগ করো সেরকম। তাহলে এই ইকুয়েশনটা যখন আমরা সলভ করব, তখন আমরা তিনটা আননোন মান পাবো। কি কি জানো? সাই এক্স, সাই ওয়াই, সাই জেড। এরপর ফিজিক্সে তোমরা কি করো? যখন এটার মান বের করো তখন এই সূত্র অ্যাপ্লাই করো। তো আমার এখানে সাই এর মান নাই, তাহলে আমরা এখানে মডুলাস অফ সাই বের করব। এর মান যেটা সেটাই তো আমরা মডুলাস অফ সাই দিয়ে বলছি। আকাশ রে, ঋষাদ রে, মাইক্রোফোনটা অফ করবে? শান্ত রে, না রাজি করা ফেলাইছিলাম। ভাই সবাই মিউট করে দেন। দিছি তো, কিন্তু কোশ্চেন করা হইলে সবাই একটু কষ্ট করে মাইক্রোফোনটা আবার অফ করে দিই। অনেক সময় হঠাৎ চাপ করেও অন হয়ে যাইতে পারে, স্বাভাবিক। অনেকে নতুন নতুন ক্লাস করতেছো, একটু খেয়াল। ভাইয়া ওই আমাদের বইয়ে তো লেখা আছে যে যে সাইটা হচ্ছে তরঙ্গ ফাংশন নির্দেশ করে, তো এখানে যদি বিস্তার লেখেন এটা কি আমি বিস্তারের clear করে মান দিলাম। নাকি? বিস্তারের মান, তরঙ্গ ফাংশন যেটাই ওইটাই আসলে বিস্তারের মান। ও মনে আচ্ছা থাকবে? আচ্ছা। ক্লিয়ার? মানে ওইটা ওই clear? এটাকে মডুলাস করলে আপনার ভেক্টর রাশি যেরকম মান পাওয়া যায় এরকম ভাবে বিস্তারের মান পাবো নাকি? হ্যাঁ, ভেক্টর রাশি যেভাবে মান পাওয়া যায় ইকুয়েশনটা সলভ করে আর তোমরা ওইভাবে বিস্তারের মানটা পাবে। তো এই কারণে সাইয়ের সাথে ও, সবসময় একটা মডুলাস থাকে। সাই নিজে একটা ভেক্টর ফাংশন নির্দেশ করতেছে। অ্যাজ এ রেজাল্ট আমরা ওর ওকে ওকে। যে মান পাই সেটা সাইয়ের মান, এই জন্যই মডুলাস। তো আবার বলতেছি, এত কিছু আমার দরকার নেই। মনে রাখবা দুইটা জিনিস, সাই ইলেকট্রন তরঙ্গের বিস্তার নির্দেশ করে স্পেসিফিক্যালি। ওই বইতে এক এক জায়গায় সাই এক এক ভাবে বলছে, মেইন কথা হচ্ছে সাই স্পেসিফিক্যালি ইলেকট্রন তরঙ্গের বিস্তার নির্দেশ করে। আর সাই স্কয়ার দ্বারা
কোনো স্থানে বা নিউক্লিয়াসের চারপাশে কোনো অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা বোঝায়। এই আর যদি শ্রোডিঞ্জার মুখস্থ রাখতে পারো ভালো, না মুখস্থ রাখতে পারলেও কোনো প্রবলেম নেই, এটা তোমাদের সিলেবাসের বিষয়বস্তু না। শ্রোডিঞ্জার মনে না রাখাতে কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তাহলে মোটামুটি দেখো একেবারে শুরু থেকে আমরা বলি। আমাদের বেসিক এই চ্যাপ্টার শুরু করার আগে ফিজিক্সে যা পড়ছো তার কিছু রিপিটেশন লাগতেছে। আমরা কি কি পড়লাম? শুরুতে পড়ছি প্লাঙ্ক, একটা একটা করে দেখো। শুরুতে পড়ছি প্লাঙ্ক, এরপরে ডি ব্রগলি, এরপরে ডি ব্রগলি থেকে ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য বের করা, তিনটা ইস্যু। এরপরে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, আর লাস্টে হচ্ছে এখন যেটা বললাম সেটা হচ্ছে শ্রোডিঞ্জার। শ্রোডিঞ্জার থেকে সাইয়ের তাৎপর্য। এই যে দাদা পাঁচটা জিনিস বলো। দাদা আমাদের এই রুয়েটে একটা কোশ্চেন আসছিল, সাই স্কয়ারের ভৌতিক তাৎপর্য লেখো। তাহলে এক কথায় জাস্ট সাই স্কয়ারের মান দ্বারা কোন অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা বোঝায়, এতটুকু। যদি 5 মার্ক থাকে 5ই পাইতা এক লাইনে। এখানে তো কোশ্চেন ব্যাংকাররা অনেক কিছু লিখছে। এখন তোমার একটা কথা বলি, অ্যাডমিশন লেভেলে এসে কোশ্চেন ব্যাংক যখন যে কেউ লিখতে বসবে সে বাসায় বসে লিখবে, আর তুমি যখন পরীক্ষার হলে লিখবা তুমি পরীক্ষার হলে লিখবা, দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। সো বেসিক যে জিনিসটা ওইটা যদি ঠিক রাখে কোথাও মার্ক কাটা হয় না, বুঝতে পারছো? তুমি বাসায় বসে একটা জিনিস যেভাবে লিখবা সেটা তো আর পরীক্ষার হলে লিখতে পারবা না, সম্ভব না। মেইন কথা হচ্ছে সাই স্কয়ার দ্বারা ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা বোঝায়, এতটুকু যদি তুমি জানো, এরপরে তুমি এর সাথে দুই একটা বাংলা কথা লাগাই দিলা, অ্যাড করে দিলা। ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা দিয়ে আমরা কিভাবে অরবিটাল পাইতে পারি সেটাও বলতে পারো, কোনো সমস্যা নেই। বাট বেসিক জিনিসটা ঠিক না থাকলে, উল্টোপাল্টা লিখলে তখন প্রবলেম। আর আমরা সবসময় অ্যাডমিশন লেভেলে রিটেন এক্সপেক্ট করি। কোশ্চেনটা ক্লিয়ার আসে নাই, আরেকবার। শ্রোডিঞ্জারের সমীকরণটাও কি তখন কোনো দরকার নেই, কোনো দরকার নেই, ওটার জন্য তোমার আলাদা কোনো মার্ক নেই। ওরা সাই স্কয়ারের তাৎপর্য চাইছে, অ্যান্সার হচ্ছে সাই স্কয়ার দ্বারা কোনো অঞ্চলে নিউক্লিয়াসের চারপাশে কোনো অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা বোঝায়, অ্যান্সার ক্লোজ। এতটুকু হচ্ছে আমার অ্যান্সার। এরপরে তুমি এর সাথে যদি দুই এক লাইন এক্সট্রা লাগাইতে চাও লাগাও, না লাগাইতে চাইলে না লাগাও। হাতে টাইম থাকলে দিবা, না টাইম থাকলে দিবা না। দাদা হুম, আর একটা ইকুয়েশন আছে। হ্যাঁ জানি, ইকুয়েশনটা দেখাবো? সরি, হ্যাঁ ওকে বলতেছো যখন দেখাই দিই, একটা সেকেন্ড। খাতায় লেখা অনেক পেইন, নেক্সট দিন থেকে আর এই প্রবলেম হবে না। ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা হচ্ছে এরকম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্কয়ার ডিভি ইকুয়াল টু 1। তোমরা কি জানো ইন্টিগ্রেশন দিয়ে আমরা কোনো কিছুর কোনো অঞ্চলের কি বের করি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল। তাহলে এইখান দ্বারা যারা বোঝাচ্ছে সেটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি মানে সকল অঞ্চল, সকল অঞ্চল কাভার করে যাচ্ছে। তার মানে নিউক্লিয়াসের চারপাশে তুমি যদি পুরো অঞ্চলটা কাভার করো তাইলে সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা 1 মানে কি 100%। তাহলে সাই স্কয়ার মান হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা বোঝায়। তাহলে সাই স্কয়ার টোটাল জায়গাটা, তুমি নিউক্লিয়াসের চারপাশে টোটাল জায়গাটার সবগুলো যদি সাই স্কয়ারের সমষ্টি নাও, মানে ইলেকট্রন পাওয়ার সবগুলো সম্ভাব্যতা তুমি যদি যোগ করো, তাহলে অবশ্যই সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা 1 আসবে। তার কারণ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তুমি নিউক্লিয়াসের চারপাশে সকল অঞ্চল কভার করতেছো। এটাই তো ছিল সেই ইকুয়েশন, তাই না? জি দাদা। ঠিক আছে, ইকুয়েশনটা চাইলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এটা একেবারে তোমার বাংলা করে বললে খুব সিম্পল একটা ইকুয়েশন দ্বারা, যে নিউক্লিয়াসের চারপাশে মোট যতটুকু অঞ্চল, ওই টোটাল অঞ্চলের যদি তুমি ক্ষেত্রফল নাও তার মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা হবে 1 বা 1%, মানে 100%। এটা যে কোনো বাচ্চা ছেলেরও বললেও তাই বলবে। তুমি যদি নিউক্লিয়াসের চারপাশে পুরো অঞ্চলটা নাও তার মধ্যে কোথাও না কোথাও তো ইলেকট্রন থাকবেই, তার মানে ওইখানে আমার ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা অবশ্যই 100%ই হবে। ওইটাই আমরা আর কি ম্যাথমেটিক্যালি ইন্টিগ্রেটিং ফর্ম দিয়ে বুঝাই আর। এটার সাথে সাই স্কয়ারের কোনো তাৎপর্য নেই, বরঞ্চ সাই স্কয়ারের তাৎপর্যটা ব্যবহার করে ইকুয়েশনটা ব্যাখ্যা করা যায়। সাই স্কয়ারের তাৎপর্য আমি যেটা বললাম ওইটাই। ভাইয়া ডিভি দিয়ে কি আয়তন বোঝাচ্ছে? ডিবি দিয়ে অ্যাকচুয়ালি এখানে আয়তন, হ্যাঁ সরি ক্ষেত্রফল তো না, ডিবি তো আয়তন। মানে নিউক্লিয়াসের চারপাশে পুরো অঞ্চলটা নিলে, মানে ইলেকট্রন যেহেতু ত্রিমাত্রিক, আমরা এখানে যেহেতু নিউক্লিয়াসকে চারপাশে ত্রিমাত্রিক অঞ্চল বলতেছি তাই ডিবি। আর এই ধরনের ইন্টিগ্রেশন তোমরা ক্ষেত্রফল বোঝায়। হুম, ইন্টিগ্রেশন দ্বারা তো ক্ষেত্রফল বোঝায়। আয়তনও বোঝায়, একটু বড় হোক চাইলে, মানে ইন্টিগ্রেশন দিয়ে আয়তনও বের করা যায়। আর একটু বড় হোক, মানে অনার্স লেভেলে আসো ইন্টিগ্রেশন গুলো করো তখন শিখবা। এত ডিটেলসে আমি আপাতত না যাই, বুঝছো? আপাতত কথার কথা তুমি ক্ষেত্রফলই চিন্তা করো। মেইন কথা আমি যেটা বোঝাচ্ছি, নিউক্লিয়াসের চারপাশে যতটুকু অঞ্চল, এই পুরো অঞ্চলটা তুমি যদি
নাও মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি লিমিট দিলে তো নিউক্লিয়াসের চারপাশে পুরো অঞ্চলটা চলে আসছে, তার মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কি 100% হবে না, সেটা 1 আসবে না, 1 তো আসতে বাধ্য, তাই না? এটাই ইকুয়েশন দিয়ে বোঝানো হচ্ছে। আর সাই স্কয়ারের যে তাৎপর্য ছিল যে নিউক্লিয়াসের চারপাশে কোথাও ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, আলটিমেট সেটাই তো আছে, সেটাই তো এখানে বোঝানো হচ্ছে, তাই না? নতুন তো আর কিছু বোঝানো হচ্ছে না। সো এখানে যেটা ছিল এখানেও ক্লিয়ার। জি দাদা। আচ্ছা, এত ডিটেলসে যাইতে চাও না, মানে আপাতত মানে সবার জন্য যেটা বলতেছে এত ডিটেলস লাগবে না আপাতত, সবার জন্য জাস্ট বেসিক দুইটা জিনিস বুঝে রাখো। সাই স্কয়ারের তাৎপর্য কি? নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। সাই তাৎপর্য কি? ইলেকট্রন তরঙ্গের বিস্তার। এনাফ, এতটুকু মনে রাখো, কারণ ফাইনাল পরীক্ষার আগে যে একসাথে এত কিছু মনে থাকবেও না। এখানে মানে আমি সবসময় জিস পয়েন্ট গুলো একটু মার্ক আউট করে দিই, অতটুকু অ্যাটলিস্ট মনে রাখতেই হবে বাইরে। তাহলে দেখো আমার ভেজাল, আচ্ছা সবাই তাহলে মাইক্রোফোন অফ করো। তাহলে আমার ভেজাল জিনিসগুলো বলতে কিছু জিনিস তোমাদের অজানা ছিল, আননোন ছিল, সেগুলো কমপ্লিট। এবার আসো আমরা আমাদের চ্যাপ্টারের মধ্যে ঢুকি। গুণগত রসায়ন আমার টোটাল হচ্ছে 4টা পার্টে ভাগ করা। ফার্স্ট পার্ট হচ্ছে এই পরমাণুর গঠন টঠন নিয়ে, রাদারফোর্ড বোর, দেন রাদারফোর্ড বোর রিলেটেড ম্যাথ, দেন বর্নালির ম্যাথ। এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমার দ্রাব্যতা, টোটালটা দ্রাব্যতা। থার্ড পার্ট হচ্ছে আয়ন শনাক্তকরণ। ফোর্থ পার্ট হচ্ছে বিভিন্ন প্র্যাকটিক্যাল। ওকে, প্র্যাকটিক্যাল বলতে তোমরাও আমার চেয়ে ভালো জানো, ক্রোমাটোগ্রাফি হ্যান ত্যান হাবিজাবি কিছু আছে চ্যাপ্টারের লাস্টে, ওখানেও কিছু ম্যাথ আছে, ওটাও করতে হবে আমাদের। তাহলে এই 4টা পার্ট নিয়ে হচ্ছে আমাদের এই গুণগত রসায়ন। তো ফার্স্ট পার্ট যেটা পরমাণুর গঠন সেটা আমাদের চলতেছে, এরপরে দ্রাব্যতা করব, আয়ন শনাক্তকরণটা আমরা করব না, ওইটা আমি পুরোপুরি তোমাদের ঘাড়ে চাপাই দিব। কি কি আয়ন শনাক্তকরণ থেকে কি কি মুখস্থ করতে হবে ওটা বলে দিব, নেক্সট ক্লাসেই বলে দিচ্ছি। আর লাস্টে আমাদের দ্রাবক নিষ্কাশন প্লাস ক্রোমাটোগ্রাফির কিছু হাবিজাবি 2-একটা ম্যাথ আছে লাস্টে, যে আমাদের ওইটা করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আসো আজকে আমরা তাহলে এবার পরমাণু রিলেটেড ম্যাথ গুলো আপাতত শুরু করি। তাহলে এখন আমাদের টপিক হচ্ছে দেখো কক্ষপথের ব্যাসার্ধ ও শক্তি নির্ণয়। স্ক্রিনটা স্টেবল হোক। দেখো প্রথম কথা হচ্ছে আপাতত আমরা একটা হাইড্রোজেন পরমাণু চিন্তা করে তার কক্ষপথের ব্যাসার্ধ শক্তি নির্ণয় করব। ঠিক আছে, তার মানে আমরা ধরে নিচ্ছি আমাদের যে পরমাণুটা আছে সেটা একটা হাইড্রোজেন পরমাণু, তাহলে তার নিউক্লিয়াসে একটা প্রোটন আর বহিস্তরে একটা ইলেকট্রন থাকবে। ওকে, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলি হচ্ছে কুলম্ব বল। এটা আশা করি সবাই জানো, ইংরেজিতে বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তড়িৎ স্থির তড়িৎ আকর্ষণ বল বা কুলম্ব বল, এটা কি এফই দিয়ে লিখি। আর ইলেকট্রন এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে, তার মানে বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বাইরের দিকে একটা কেন্দ্র বিমুখী বল কাজ করবে, এটাকে ইংরেজিতে বলে সেন্ট্রিফুগাল ফোর্স, সেটাকে আমরা সংক্ষেপে লিখি এফসিটি। রাদারফোর্ড বোর্ড সবাই এ বিষয়ে একমত ছিল, এই এফই আর এফসি সমান হয়, বলে ইলেকট্রন কক্ষপথে কেন্দ্রমুখী বা সেন্ট্রিপিটাল ফোর্সের বলে চলে। অ্যাজ ইউজুয়াল এই কারণে ইলেকট্রন কক্ষপথ থেকে বিচ্যুত হয় না বা নিউক্লিয়াসের দিকে সরে আসে। এতটুকু মনে হয় মোটামুটি সবার আইডিয়া আছে। তাহলে এখন আসো এফই এর মান কত। ফিজিক্সে কি পড়ছো যে 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এই সূত্রটা তো আশা করি কুলম্বের সূত্র, এটা তো ফিজিক্সে সবাই 9 থেকেই পড়তেছে। 4πε0 এর এপসাইলন হচ্ছে শূন্যস্থানের ভেদন যোগ্যতা, আশা করি এই মানটা জানো, না জানলে ক্যালকুলেটর ব্যাক কভারে পেয়ে যাবে। তাও আমি একটু বলে রাখি, এপসাইলন এর মানটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, একক এসআই এককে।
এটা হচ্ছে এপসাইলন নট এর মান। ই স্কোয়ার কেন? নিউক্লিয়াস যেহেতু আমি হাইড্রোজেন পরমাণু ধরছি, তাহলে নিউক্লিয়াসে একটা প্রোটন থাকবে, প্রোটনের চার্জও ই, আর বহিস্তরে যে ইলেকট্রন তার চার্জও ই। এটা তো মনে হয় জানো যে প্রোটনের ইলেকট্রনের চার্জ সমান, খালি সাইনটা বিপরীত। আর এখানে আরটা কি বুঝাচ্ছে দেখো, আরটা নরমালি বোঝায় প্রোটন আর ইলেকট্রনের দূরত্ব, বাট একই সাথে আর আমার কাছে অন্য একটা জিনিসও বোঝাচ্ছে, আর এখন হয়ে গেছে আমার কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, তাহলে এটা গেল আমার এফই। এফই হচ্ছে কুলম্ব বল। এফসি ফিজিক্সে একেবারে বাচ্চাকালে পড়ে আসছো, এমভি স্কয়ার বাই আর, কেন্দ্রবিমুখী বল বা কেন্দ্রমুখী বল, দুইটার মানই তো সমান। এই দুইটা তোমাদের না জানার কোনো কারণ আমার কাছে মনে নেই। তাহলে এখন আমরা ফার্স্টেই বলতেছি যে এফ ইকুয়াল টু এফসি হবে, তাইলে এই দুইটা আমরা সমান লিখতে পারি। সমান লেখার পর কাটাকাটি যখন করব তখন আমরা ভি স্কয়ারের একটা মান পাবো। খেয়াল রাখো, ভি এর মানটা আমরা এখান থেকে বের করি না, আমরা এখান থেকে একবারে ভি স্কয়ারের মান বের করি, ওতে আমাদের কিছু সুবিধা হয়। এই স্ক্রিনে পুরোটা কভার করছে? তাহলে এই গেল আমার একটা পার্ট, ঠিক আছে? আবার বলতেছি, ছবিটা আপাতত স্ক্রিনে আনতে পারতেছি না, দরকারও নেই। এফই আর এফসি কি আমার মনে হয় তোমাদের সবারই মনে আছে। আমরা জানি এই দুইটা সমান হবে, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে ভি স্কয়ারের একটা মান পাইলাম, অর্থাৎ ইলেকট্রনের বেগের বর্গের একটা সমীকরণ পাইছি। নেক্সট আসুন, আমরা কি জানি এমভিআর সমান এনএইচ বাই 2 পাই, ঠিক আছে? এবার এটাকে বর্গ করি, এমভিএস এম স্কয়ার ভি স্কয়ার আর স্কয়ার সমান এন স্কয়ার এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার। উপরে যে ভি স্কয়ারের মানটা দেখতে পাচ্ছ, এই মানটা যদি আমরা এখানে বসাই, একবারে আমি কাটাকাটি করে বসাই দিই, বুঝছো? ভি স্কয়ারের এই মানটা এখানে আমি বসাবো, বসালে একবারে যদি আমি কাটাকাটি করি তাহলে আর এর একটা মান পাবো। আর এর মানটা আসবে এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম এ স্কয়ার। আমার উদ্দেশ্য ছিল ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ ও শক্তি নির্ণয় করা। আপাতত আমরা অনেকাংশে সফল, আমরা ব্যাসার্ধের মান পেয়ে গেছি। চাইলে অনেকে এজ ইউজুয়াল আগেও আমি যে কাজ করছিলাম এবারও সেই কাজ করতে পারো, আর এর নিচে একটা এন দিয়ে দিতে পারো, তাহলে এটা এন তম কক্ষপথের ব্যাসার্ধ বোঝাবে। এখন সব থেকে ভাইটাল জিনিস, এটা খুব কেয়ারফুলি শোনো বা বুঝো। তোমরা যারা কবির স্যারের বই পড়বা তাদের এই ব্যাসার্ধের সমীকরণ মিলবে না। মিলবে না কেন জানো? তার কারণ কেউ যদি সিজিএস এককে মান বের করে, বুঝছো, সিজিএস এককে 1/4 পাই এপসাইলন নট, এই মানটা হচ্ছে 1 সিজিএস সিজিএস এ 1/4 পাই এপসাইলন নট, এই মানটা হচ্ছে 1, বুঝছো? আর এসআই তে 1/4 পাই এপসাইলন নট, এটার মান হচ্ছে 9 × 10⁹ একক, আর আমি লিখলাম সিজিএস এ যেটা বলছিলাম, সিজিএস এ 1/4 পাই এপসাইলন নট, এই মানটা হচ্ছে 1। স্ক্রিনটা স্টেবল হোক। টাইম স্টেবল হতে সিজিএস এ এই 1/4 পাই এপসাইলন নট এটার মান 1, আর এসআই তে এই মানটা হচ্ছে 9 × 10⁹। অ্যাজ এ রেজাল্ট সিজিএস এ যেহেতু এই 1/4 পাই এপসাইলন নট এর মান 1, সিজিএস এ অনেকে শুধু এফই সমান ই স্কয়ার বাই আর স্কয়ার লিখবে। যদি কেউ সিজিএস এ এটা প্রুফ করে, তাহলে ফুল 1/4 পাই এপসাইলন নটটা গায়েব হয়ে যাচ্ছে। গায়েব হয়ে গেলে স্বাভাবিকভাবে আমি যখন আর এর সূত্র লিখবো, এইটার সাথে 1/4 পাই এপসাইলন নট গুণ বা ভাগ করলে তোমার সিজিএস আর এসআই এর সূত্র মিলবে। এই কারণে তোমরা অনেকে ব্যাসার্ধের সমীকরণ নিয়ে কনফিউশনে থাকো, বুঝছো? তোমরা অনেকেই ব্যাসার্ধের এই সমীকরণটা নিয়ে কনফিউশনে থাকো, কারণ এটা বই টু বই ভ্যারি করতেছে। এইটা নিয়ে আমার মতে মাথা ঘামানোর কোনো দরকারই নেই। মোদ্দা কথা, ফিজিক্সে যখন তোমরা পড়ো তখন তোমরা এই সমীকরণই পড়ো, সে কবি এই তপন স্যারের বই পড়ো, ইসাক স্যারের বই পড়ো, ফিজিক্সে তোমরা এই সমীকরণ পড়তেছো। এখন তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো আলাদা আলাদা কোনো পরীক্ষা হবে না, তাই না? সো এক জিনিস ফিজিক্সে একরকম পড়বা, কেমিস্ট্রিতে আর একরকম পড়বা, এই তো আমার দরকার নেই।
আর সব থেকে জরুরি যে বিষয়টা হচ্ছে এখানে এই যে ধ্রুবকগুলো, এই ধ্রুবকগুলো আমরা সচরাচর এসআই এককে মান মুখস্থ করি। যেমন এইচ মুখস্থ করি হচ্ছে জুল সেকেন্ড একক, এটা যদি সিজিএস এ নাও এটা হয়ে যাবে আর্ক সেকেন্ড। ইলেকট্রন আমরা ইলেকট্রনের চার্জ আমরা মুখস্থ করি হচ্ছে কুলম্ব এককে, এটা যদি সিজিএস এ যাও তাহলে এটা হয়ে যাবে ইএসইউ এককে। সো তোমার প্রত্যেকটা এককের মান আবার সিজিএস এর জন্য মুখস্থ করতে হবে, ঠেকা তো পড়ে নাই। আর দ্বিতীয় কথা, এগুলোর মান ইনকেস তুমি যদি ভুলেও যাও ক্যালকুলেটরে ব্যাক কভারে পেয়ে যাবা। ডিউতে হয়তো হেল্প করবে না, কিন্তু ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে তো হেল্প করবে, তাই না? সো আমার কথা হচ্ছে মনের ভুলেও এমন কোনো এককে মান শিখতে যাবা না যেটা অপ্রচলিত, কোনো ক্ষেত্রে না। যে কারণে এটা কেমিস্ট্রির বইতে যে বইতে যেভাবে খুশি তা থাক, ওটা আমার দেখার বিষয় না। আমরা অ্যাজ ইউজুয়াল এসআই এককে যেভাবে করলে অভ্যস্ত, মোদ্দা কথা ফিজিক্সে যেমন করি কেমিস্ট্রিতেও তেমনিই করবো। কেমিস্ট্রির জন্য আমার বই ভেদে নতুন নিয়ম আনার কোনো দরকার নেই। তাহলে আমার প্রথম যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, Rn = n² h² epsilon naught by pi me²। এটা আমরা মুখস্থ করলাম। এটা মুখস্থ না করলেও তোমার চলে যাবে, আমি টেকনিক অ্যাপ্লাই করতেছি। এখন এখানে একটা ছোট্ট ঘাপলা আছে। ঘাপলাটা কি? আমরা তো ব্যাসার্ধ পড়ছি দেখো হাইড্রোজেনের জন্য, মানে এখানে নিউক্লিয়াস আমার একটা প্রোটন ছিল। কেউ কি আমাকে এটা বলতে পারো যে এই যে কক্ষপথের মানে বোরের যে পরমাণু মডেল, এটা হাইড্রোজেন ছাড়া আর কার কার জন্য অ্যাপ্লিকেবল? হিলিয়াম 1+, তারপর হচ্ছে লিথিয়াম লিথিয়াম 2+। 2+। ইলেকট্রন একটা থাকবে, কিন্তু নিউক্লিয়াসে প্রোটন বেশি থাকতে পারবে, তাই তো? এক ইলেকট্রন বিশিষ্ট যে কারোর জন্য, শিওর সবাই? সো এটা যদি হাইড্রোজেন না জি। হয় অন্য কেউ হয়, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা যদি আমার হাইড্রোজেন না হয় অন্য কেউ হয়, অন্য কেউ বলতে কি বোঝাচ্ছি? তার ইলেকট্রন একটাই থাকবে কিন্তু প্রোটন একের চেয়ে বেশি হবে। তখন আমরা কি করব দেখো, তখন আমার সূত্রে এখানে একটা জেড দিয়ে গুণ হয়ে যাবে। জেডটা হচ্ছে এই নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে এই ইকুয়েশনে এসেও আমার এখানে একটা জেড দিয়ে ভাগ হয়ে যাবে। ভাই জেড স্কোয়ার হবে না? না, জেড হবে। জেড স্কোয়ার কেন? আবার ভালো মতো বোঝো, নিউক্লিয়াসে প্রোটন আছে জেডটা, আর ইলেকট্রন তো একটাই আছে, তাহলে জেড ই ইন্টু ই, তার মানে কি দাঁড়াচ্ছে? জেড ই স্কোয়ার না, বা ই স্কোয়ার জেড। কারণ ইলেকট্রন তো একটাই, ইলেকট্রন একের বেশি হলে তার বোর পরমাণু মডেল কাজ করবে না, তাহলে জেড এর তো আর কোনো স্কোয়ার আসবে না। বুঝাইতে পারছি? ই এর উপর স্কোয়ার আসতেছে। জি ভাই ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে ফাইনালি আমি দেখো ব্যাসার্ধের আমি যে সমীকরণটা মুখস্থ করতেছি সেটা হচ্ছে এইটা। এবার আসো, এইটাও তোমার মুখস্থ করতে হবে, এটারও আমি শর্টকাট বানাই দিচ্ছি। কিভাবে? খেয়াল করো, এন এর মান যদি 1 হয়, ভালো মতো বোঝো, n = 1 হল, তাহলে জেডটা বাদ দিয়ে এই যে পুরা জিনিসটা থাকতেছে না, এই পুরা জিনিসটা তোমার বুঝাবে হচ্ছে হাইড্রোজেনের ব্যাসার্ধ। এন এর মান যদি তুমি 1 বসাও, হাইড্রোজেনের কক্ষপথ একটা, জেড এর মানও তখন 1 বসবে যদি এটা হাইড্রোজেন হয়। তাহলে এই এন আর জেড বাদ দিয়ে পুরা যে জিনিসটা থাকতেছে, পুরা জিনিসটা আসলে বুঝাবে হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধ। এই মানটা তোমরা মুখস্থ রাখবা। এই মানটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এই মানটা তোমরা মুখস্থ রাখবা। এই মানটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার মনে আছে তো? 10⁻⁻10। 10⁻⁻10। সচরাচর এই ব্যাসার্ধগুলো আমরা অ্যাংস্ট্রম এককে বা ন্যানোমিটার এককে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সো এই RH এর এই মানটা তোমরা মুখস্থ রাখবা 0.53 অ্যাংস্ট্রম। তাই যদি আমার মুখস্থ থাকে তাহলে দেখো তো আমরা একটা শর্টকাট বের করতে পারি কিনা। Rn = n² RH ডিভাইডেড বাই Z। উপর আর নিচে তুলনা করো, Rn এর সমীকরণ বের হয়েছে আমার এইটা। সেইখানে আমি n আর z বাদ দিয়ে বাকি অংশটা বলতেছি, সেটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে আমি এই ধ্রুবক টার্মগুলো উঠাই, এখানে যদি আমি একটা RH বসাই দিই তাহলে আমার পুরো ইকুয়েশনটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো, এবার খালি আমার 3টা আননোন। 1 কক্ষপথ কত, 2 জেড কি আমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসে প্রোটন কয়টা, আর RH এর মান তো ধ্রুবক। RH এর মান ধ্রুবক বলতে RH এর মান দাঁড়াচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। তাইলে আমরা দেখো, স্ক্রিনটা স্টেবল হোক, তাইলে আমরা দেখো জাস্ট এক লাইনে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ বের করে ফেলতে পারতেছি। তোমার উপরে বড় সমীকরণ যদি মুখস্থ নাও রাখো, নিচের ছোট সমীকরণটা দিয়ে কাজ চলে যাবে।
আর একটা ইস্যু মনে রাখো, এটা সচরাচর রিটেন ম্যাথে খুব কমই আসে। এই কোশ্চেন গুলো এমসিকিউ এর জন্য খুব জনপ্রিয়, এবং এমসিকিউ এর কোশ্চেন গুলো করে এরকম শর্টকাট ক্যাটাগরি যে প্রথম হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের তুলনায় চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কত গুণ হবে, মানে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ। তাহলে এন এর মান যদি আমি 4 বসাই, 4 এর স্কোয়ার আসতেছে 16, তাহলে প্রথম কক্ষপথের যা ব্যাসার্ধ চতুর্থ কক্ষপথের তা ব্যাসার্ধ হবে 16 গুণ, তৃতীয় হবে 9 গুণ। আর তুমি যদি আরএইচ এর মান মুখস্থ রাখো, তাহলে বোর পরমাণু মডেল অনুসারে যাদের জন্য এই সমীকরণ প্রযোজ্য তাদের সবার যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ তুমি বের করতে পারছো। সো এইটা আর এইটা, এটা মুখস্থ রাখতে পারলে ভালো, আমার এইটা মুখস্থ রাখতে পারলেও চলবে। মেইন কথা হচ্ছে এটা মনে রাখলেই চলতেছে, এটা দিয়ে আমি সব সমীকরণ বের করতে পারতেছি, শুধু আরএইচ এর মানটা একটু মুখস্থ রেখে। তাহলে ব্যাসার্ধ ক্লিয়ার? দাদা ফার্স্টটুকু তুলতে পারিনি, একটু উপরে তুললে ভালো হইতো। কোশ্চেনটা বেঁধে আসতেছে, আরেকবার বলবা? মানে ফার্স্টটুকু তুলতে পারিনি খাতায়, তাই বলতেছি দাদা। কোশ্চেনটা ও আচ্ছা, কোনো প্রবলেম নেই, একটু পর ভিডিও দিয়ে দিচ্ছি, ধীরে সুস্থে তোলো, তোলা নিয়ে কোনো টেনশন নেই। আপাতত ও আমি আচ্ছা দাদা। যেটুকু স্ক্রিনশট লাগবে ওইটুকু বুঝবা হচ্ছে মেইন, ওইটুকু তোমার মাথায় রাখতে হবে, বুঝছো? আচ্ছা তাহলে দাদা। আপাতত এই বক্স দুইটা, ইলেকট্রনের ব্যাসার্ধ এত আর ব্যাসার্ধ বের করার শর্টকাট সূত্র, এই দুইটা হচ্ছে আমার মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই সেম স্টাইলে আমি শক্তিটা বের করে ফেলি, ঠিক আছে? ভাইয়া সেম যাদের স্টাইল বা মানে সেম সমীকরণ ভাইয়া যাদের ক্ষেত্রে ওই বোর কক্ষপথ খাটে না তাদের ক্ষেত্রে কি এই ইকুয়েশনটা হবে? তাদের কোনো সূত্র আমাদের জানা নেই, ওইটা সম্পূর্ণ আলাদা। তাদের সূত্র এখনো কি আমরাই এখনো ঠিকঠাক মতো শিখিনি, কারণ ইলেকট্রনের কক্ষপথে আমরা যে ব্যাসার্ধ গুলো বাইর করি, বুঝছো, পারমাণবিক ব্যাসার্ধ, এটা কিন্তু কোনো সূত্র দিয়ে বের হয় না, ওটা হচ্ছে স্পেকট্রোমিটার, মানে হচ্ছে বর্ণালীবীক্ষণ যন্ত্র বা লেজার মাইক্রোস্কোপ দিয়ে বের করতে হয়, এটা কোনো সূত্র দিয়ে বের হয় না। এখনো পর্যন্ত ওর কোনো স্পেশালাইজ সূত্র নেই, শুধু বোরের গুলোরই আছে। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে দেখো এবার ব্যাসার্ধ আর শক্তি এই দুইটাকে পাশাপাশি রাখ। এটাও আমি প্রুফ দেখাইতে পারি, এটা মনে ফিজিক্সে তোমরা প্রুফ করছো, না পড়লেও সমস্যা নেই, আপাতত সবগুলোর আসলে প্রুফ দেখার দরকার নেই, সম্ভব না। যদি কোনোটা মনে করো প্রুফ দেখবা, বা কোনো চারটা প্রুফ যদি বুঝতে অসুবিধা হয় তাইলে আমার একটু বইলো, আমি না হয় ওই জায়গাটা বুঝাই দিব। আর যেগুলো প্রুফ দেখানো জরুরি সেগুলো তো আমি এমনিই দেখাই, মানে ম্যাক্সিমাম জিনিস আমি নিজেই প্রুফ দেখাই। তো আপাতত দেখো শক্তির প্রুফটা অনেক বড়, তো এটার ফাফ আমি দেখাইলাম। তাহলে এটা ব্যাসার্ধের সমীকরণ, এটা শক্তির সমীকরণ, অ্যাজ ইউজুয়াল। এটা আমি হাইড্রোজেনের জন্য লিখছি, যখন হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো পরমাণু হবে তখন একটা জেড স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে। ব্যাসার্ধের বেলায় দেখো আমরা জেড দিয়ে ভাগ দিছিলাম, শক্তির বেলায় আমরা জেড স্কোয়ার দিয়ে গুণ দিব, অ্যাজ ইউজুয়াল। এখানে এই এন বাদ দিলে আর জেড বাদ দিলে বাকি সবকিছু হচ্ছে ধ্রুবক। তো এখানেও তুমি হাইড্রোজেনের একটা শক্তি পাবা, এটার মান হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা একটু মুখস্থ রাখি। অ্যাজ ইউজুয়াল যেমন হাইড্রোজেনের একটা ব্যাসার্ধের মান আমরা মুখস্থ করছি 0.53 অ্যাংস্ট্রম, ঠিক সেরকম হাইড্রোজেনের একটা শক্তির মানও আমরা পাবো। এই জেড এর মান 1 বসাইলে আর এন এর মান 1 বসাইলে হাইড্রোজেনের একটা শক্তিও পাবো, সেটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট তো আশা করি মনে আছে, 1 ইলেকট্রন ভোল্ট সমান ইলেকট্রনের সমান জুল, মানে 1.6 × 10⁻⁹ জুল। এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ। তাহলে শক্তির শর্টকাটটা কি দাঁড়াচ্ছে দেখ, শক্তির শর্টকাটটা দাঁড়াচ্ছে এরকম, তোমরা এই দুইটা পাশাপাশি দেখো, এখন আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এই দুইটা পাশাপাশি দেখো, এইটা হচ্ছে ব্যাসার্ধের সমীকরণ, এটা হচ্ছে শক্তির সমীকরণ। এখানে দুইটা ধ্রুবকের মান মুখস্থ রাখবা, বা দুইটা শর্টকাট আছে। এটা হচ্ছে হাইড্রোজেনের ব্যাসার্ধ হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, হাইড্রোজেনের শক্তি হচ্ছে, বা এটাকে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি বলতে পারো, -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন আমরা যে ব্যাসার্ধ আর শক্তির জন্য যে শর্টকাট দুইটা সূত্র শিখি, ব্যাসার্ধের সূত্রটা হচ্ছে n² × RH/z। খেয়াল করো, এখানে কক্ষপথের সংখ্যার বর্গ দিয়ে গুণ হচ্ছে, পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে। শক্তির বেলায় কি হচ্ছে দেখো, শক্তির বেলায় কক্ষপথের সংখ্যার বর্গ দিয়ে ভাগ হচ্ছে, আর এখানে জেড এর স্কোয়ার, কিন্তু এখানে সূত্রে জেড এর স্কোয়ার চলে আসে যখন আমরা সূত্র প্রুফ করি, এখানে পারমাণবিক সংখ্যার বর্গ দিয়ে গুণ হচ্ছে। আর ব্যাসার্ধ তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, ব্যাসার্ধ আর শক্তি ঠিক একটার অপোজিট।
বোঝানো গেল? ব্যাসার্ধের বেলায় আমার এন স্কোয়ার দিয়ে গুণ জেড দিয়ে ভাগ, শক্তির বেলায় আমার এন স্কোয়ার দিয়ে ভাগ জেড স্কোয়ার দিয়ে গুণ। ক্লিয়ার করতে পারলাম? এই দুইটা জাস্ট একটু মনে রাখ, ঠিক আছে? অর্থাৎ এই শক্তির শর্টকাট আর ব্যাসার্ধের শর্টকাট। আচ্ছা, আজকে আর থাক, আজকে এমনিও স্যার ওই বলো শক্তির ওইখানে মাইনাস কেন আছে? বলো তোমাদের মধ্যে কেউ একটু মাইনাস এম অ্যান্সারটা দাও। আমি বুঝতে পারছি, সমস্যা নেই। তোমাদের মধ্যে কেউ একটু অ্যান্সারটা দিতে পারো, ইলেকট্রনের শক্তি ঋণাত্মক কেন? কারণ তারা পরস্পর নিজেদের মধ্যে আকর্ষণ করে। হয় নাই, আর একটু ডিটেলস চাচ্ছি, কাছাকাছি। আর কেউ? ইলেকট্রনের শক্তি ভাই ঋণাত্মক কেন? অসীম থেকে আসলে নিজেই কাজ করে, নিউক্লিয়াসের দিকে আসলে। তাহলে বাইরে থেকে ফোর্স দিতে হচ্ছে না। ঋণাত্মক দ্বারা হচ্ছে আকর্ষণ বল বোঝায়। ঋণাত্মক দ্বারা কি আকর্ষণ বল বোঝায়? ভাই অসীম থেকে যদি আচ্ছা, নিউক্লিয়াসের আমি কাছে আসে তোমাদের তাহলে নিজেই কাজ করে, সেই জন্য না? আচ্ছা, এটা অসীমে গেলে মানটা শূন্য হয়, সেখান থেকে মানে ভিতরে আসতে নেগেটিভ হয় আর কি মানটা। বিভব শক্তির মতো কিছুটা, ওই যে বিভবের বিরুদ্ধে কাজ করে আসতে হয় এই জন্য। বিভব শক্তি, তাই? এবার আমি তোমাদের বুঝাই। আচ্ছা, শক্তি আর কাজ তো সেম জিনিস, এটা নিয়ে সবাই একমত? দুইটার এক একটু জুল, ফাইন। ঋণাত্মক কাজ কি জিনিস এক কথায়? ঋণাত্মক বলের বিপরীতে সরণ হইলে তাকে ঋণাত্মক কাজ বলে। বলের বিরুদ্ধে কাজ, তাই তো? সোজা বাংলা ঋণাত্মক কাজ মানে বলের বিরুদ্ধে কাজ। ওকে, তাহলে এই যে ইলেকট্রনের পাশে নেগেটিভ, মানে ইলেকট্রনের শক্তি বা কক্ষপথের শক্তি ঋণাত্মক, এটা দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাঁ বলের এখানে তো বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। কোশ্চেনটা হচ্ছে কোন বলের বিরুদ্ধে? এটা খালি বললেই আমার কমপ্লিট। কোন বলের বিরুদ্ধে কাজটা? কেন্দ্রমুখী বলের বিরুদ্ধে। প্রোটন আর ইলেকট্রনের মধ্যে ওই যে কুলম্বীয় বল। একই ব্যাপার, কেন্দ্রমুখী বল যা সেটাই। এটা ভেক্টর বিবেচন করলে পাবো। তাহলে সোজা বাংলা আমরা যেটা বুঝি, শোনো, যে কোনো ব্যাখ্যা যত সিম্পলি পারো তত সিম্পলি মনে রাখবা। লেখার সময় একটু ভেবেচিন্তে লিখতে হয় যাতে মার্ক কাটার সুযোগ কমে যায়, কিন্তু যখন মনে রাখবা জিনিসটা যত সিম্পলি মনে পারো তত সিম্পলি মনে রাখবা, দ্যাট ইজ ভুলার কোনো চান্স থাকে না। তাহলে দেখো, ঋণাত্মক মানে হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, তাহলে ডেফিনেটলি এখানে কোনো বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। এখন বলের নিউক্লিয়াস যেহেতু কক্ষপথে আছে, এই মনে করো আমার একটা কক্ষপথ, এই মনে করো আমার একটা কক্ষপথ, তাহলে নিউক্লিয়াস যেহেতু কক্ষপথে আছে, তার মানে একে কেউ কক্ষপথের বাইরে ঠেলে বের করতে চায়, সেইটার বিপরীতে কাজ করে সে কক্ষপথে স্থির হয়ে আছে। এই ঠেলে বের করার দায়িত্বটা বেসিক্যালি সেন্ট্রিফুগাল ফোর্সের, বাংলা আমরা যেটাকে কেন্দ্রবিমুখী বল বলি। নিউক্লিয়াসের গতির কারণে উদ্ভব হয়, যে কক্ষপথের বাইরে ওটাকে ছিটকায় বের করে দিতে চায়। এই কারণে ঋণাত্মক কাজ বা বাইরের থেকে শক্তি প্রয়োগ করে ইলেকট্রনকে কক্ষপথে স্থির রাখা হয়। এই কারণে আমরা যে কোনো কক্ষপথের শক্তিকে ঋণাত্মক ধরি। এবার এটাকে যতটা সাজায় গোছায় লিখতে পারো লিখো, কোনো সমস্যা নেই, বাট এখন তো দাদা ওই বলে যে হচ্ছে কেন্দ্র বিমুখী বল বলে আসলে নাকি কিছু নেই বাস্তবে, তো ব্যাপারটা যদি একটু বলতেন। ওটা আমাদের একটা থিওরিটিক্যাল কনসেপ্ট আর কি, বুঝছো? মানে মেইনলি বলটা হবে কেন্দ্রমুখী। আমরা নিউটনের থার্ড ল অ্যাপ্লাই করার জন্য, যেহেতু প্রতিটা বলের সমান ও বিপরীত একটা প্রতিক্রিয়া থাকবে, তাই। আচ্ছা, ওইটা অনেক ডিটেলস, আর একটু টাইম পাইলে হচ্ছে যদি এইচএসসি থেকে শুরু থেকে বলতে পারতাম তাহলে হয়তো এই জিনিসগুলো আরো বেশি টাইম নিয়ে বোঝানো যাইতো। এখন তো তোমার ফরম্যাট বা ম্যাথের বাইরে যাওয়ার সুযোগটা একটু কম, তাও মোটামুটি মনে হয় আইডিয়া দিতে পারছি। আপাতত এর চেয়ে বেশি ডিটেলস ব্যাখ্যা যেতে যাচ্ছি না। ভাই আমি না বলো। বুঝলাম না, মানে মানে আপনি তো বললেন যে মানে স্থির তড়িৎ আকর্ষণ বল হচ্ছে নিউক্লিয়াসের দিকে, আবার ইলেকট্রনের উপরই তো কেন্দ্র বিমুখী বল আছে, তাহলে আবার বাইরের বল আবার কোনটা? দুইটা সমান, তাই তো? জি ভাই, দুইটা তো সমান আগে থেকেই, তাহলে বাইরের কোন বল দিয়ে থামায় রাখছে? বলতেছি, এখন আসো। এবার যখন আমরা ইলেকট্রনের শক্তি হিসাব করব, তখন দুইটা কারণে শক্তির উদ্ভব হবে।
একটা হচ্ছে ইলেকট্রনের গতির কারণে গতিশক্তি, আর একটা হচ্ছে এর স্থিত বৈদ্যুতিক বিভবের কারণে বিভব শক্তি। ক্লিয়ার? জি ভাইয়া। বিভব শক্তির মানটা গতিশক্তির মানের থেকে বড় হয়। বুঝাইতে পারছি? এখন বিভব মানে কি? বিভব মানে অসীম থেকে কোনো চার্জকে কোনো তড়িৎ ক্ষেত্রে বিন্দুতে আনতে যে কাজ করতে হয় সেই কাজ। তাহলে বিভব শক্তি ইলেকট্রনের ক্ষেত্রে বিভব শক্তির মান তো এক ইউজুয়াল ঋণাত্মক হবে, যেহেতু বলের বিরুদ্ধে হচ্ছে, মানে অসীম থেকে আনতেছো। দ্বিতীয় কথা হচ্ছে বিভব শক্তির মান গতি শক্তির মানের থেকে বেশি। তাহলে এইখান থেকে যদি আমরা ব্যাখ্যা দিই, তার মানে কি দাঁড়াচ্ছে যে ইলেকট্রনের যে বিভব শক্তি বা কক্ষপথের যে বিভব, এই বিভবটা ইলেকট্রনের কক্ষপথ থেকে ছিটকায় ফেলতে চাচ্ছে, কিন্তু আমরা বাইরে থেকে শক্তি প্রয়োগ করে ইলেকট্রনটাকে কক্ষপথে স্থির রাখছি। এবার কি ক্লিয়ার না আরো ডিটেলসে যাব? ভাইয়া ওই বিভব শক্তি বেশি কেন সেটা তো বুঝলাম না। ও বিভব শক্তি বেশি, এটা ম্যাথমেটিক্যাল, যে হিসাব করে দেখো বিভব শক্তির মান গতি শক্তির মানের ডাবল আসবে। ও বুঝছো? আচ্ছা, জি ভাইয়া। বিভব শক্তির মানটা আসে -1/4 m e⁴ 8 n² h² ε², আর গতি শক্তি আসে 1/8, মানে বিভব শক্তির মানটা গতি শক্তির ডাবল আসে, যে কারণে ইলেকট্রনের শক্তি সবসময় ঋণাত্মক হয়। আর ওইটা ফিজিওলজিক্যাল বা ফিজিক্যাল ব্যাখ্যা যেটা, সেটা তো বললামই। আচ্ছা থাক, আজকে আর বেশি টাইম না দিই তোমাদের। শোনো, তাহলে আমাদের আজকে মোটামুটি যে সূত্রগুলো হইলো, নেক্সট ক্লাসের আগে তোমাদের কাজ হচ্ছে জাস্ট এই সূত্রগুলো একবার চোখ খুলাবা, আর কিছু না। পরীক্ষা একটা চ্যাপ্টার শেষ হইলে হবে, কোনো টেনশন নেই। সো পরীক্ষা হওয়ার, চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথেই আমি পরীক্ষার ডিক্লারেশন দিয়ে দিব। তাহলে তোমাদের আপাতত এই ক্লাসের রেকর্ডিংটা পাওয়া যাবে কোথায় বা কখন? ক্লাস শেষ হলে আমি গ্রুপে দিয়ে দিব। বুঝতে পারছো? একটু প্রসেস হইতে টাইম লাগে, সব ক্লাস শেষ হওয়ার একটু 15-20 মিনিট বা আধা ঘন্টা ওয়েট করতে হবে আর কি। তো যেটা বলতেছিলাম সেটা হলে, শনিবারের জন্য তোমাদের বেশি কিছু পড়া নেই, জাস্ট সূত্রগুলো একবার দেখবা। শনিবারের ক্লাসটা একটু লেন্দি নিব। আর তোমাদের ওই যে যেটা বললাম সেটা হচ্ছে আপাতত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা প্রিপারেশন নিয়ে মাথা ঘামো। ইংলিশ বা বায়োলজি প্রিপারেশন কিভাবে নিবা এই চিন্তা সার্কুলার দেওয়ার পরে। যদি ইন্টার লেভেলে ইংলিশের বেসিক ভালো থাকে তাইলে অ্যাডমিশনের ইংলিশ আটকাবেন, আর যদি এইচএসসি বা ইন্টার ইংলিশের বেসিক খারাপ হয় এই 3 মাস পরে ইংলিশ টানতে পারবা না, উল্টো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের 12টা বাজবে। সো মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার বাইরে ফোর্থ সাবজেক্ট নিয়ে কারো চিন্তা করার আপাতত দরকার নেই। আর তোমাদের মধ্যে 2-1 জন আসো যাদের মেইন সাবজেক্ট বায়োলজি, তাদের জন্য আমার সাজেশনটা হচ্ছে বায়োলজিটা প্যারালালি এর সাথে পড়ো, যদি ভার্সিটি মেইন টার্গেট হয়ে থাকে। ভার্সিটি মেইন টার্গেট না, ভার্সিটি টার্গেট মানে প্যারালাল টার্গেট, সবার তো আর মেইন টার্গেট হবে না। অনেক সময় দেখা গেল আমাদের সব ব্যাকআপ নিয়ে রাখতে হবে তাদের। সেটা যদি কারো বায়োলজি মেইন সাবজেক্ট হয় তার জন্য সাজেশনটা হচ্ছে বায়োলজি এখন থেকে তাহলে পড়তে হবে, বা এখন থেকে না পড়ো অ্যাটলিস্ট নেক্সট মান্থ থেকে শুরু করো, মানে ডিসেম্বরের শুরু থেকে শুরু করলো, সেক্ষেত্রে বায়োলজিটাও মোটামুটি ভালো মতো পড়তে হবে। আর যাদের বায়োলজি মেইন সাবজেক্ট না তাদের ওই প্যারা নেওয়ার আপাতত দরকার নেই, সার্কুলার দিক তারপর ওইটা নিয়ে ভাববা। আপাতত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবার জন্যই কমন ইস্যু, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ডিসেম্বরের মধ্যে মোটামুটি সিলেবাসটা কমপ্লিট করো। ঠিক আছে? ঘোষ স্যারের বই কি রিটেনটা পড়া লাগবে মানে থিওরিটিক্যালি? কোনো দরকার নেই, মনে ভুলেও না, শুধু ম্যাথের জন্য। গোসারের বই অ্যাডমিশনের থিওরির জন্য তো কোশ্চেনই ওঠে না, সারাদিন বসে বসে পড়লেও অনেক কিছু শেষ হবে না। আর আমার তো দরকার নেই, আমার এখন এফিসিয়েন্সি বানানো দরকার। তোমার সবকিছু অত ডিটেলস আমার এখন জানার কোনো দরকারও নেই। ঠিক আছে? ভাইয়া আমার আচ্ছা, কাছে তোমাদের গুহ স্যারের 18 সালের বইটা আছে, তো ওই বইয়ের থেকে 18 ম্যাথ সালের করব বই হলেও নাকি আপনি চলবে। যে পিডিএফ দিয়েছেন সেইটা? ম্যাথ দেখলাম কিছু তারতম্য আছে। কিছু বেশি হবে, গোসার তো প্রতিবার এডিশন, এক বছরে 2টা এডিশনও বাইর করছে, এরকম হয়েছে। এতে তো তাৎপর্য হবেই। তোমার যেটা সুবিধা তোমার বইয়ের থেকে করো, মানে পিডিএফ এ আমি লেটেস্টটা দেওয়ার ট্রাই করছি যাতে সবার একটু কম বেশি সুবিধা হয়। বইয়ের সাথে মিলাই করার পর যদি দেখো পিডিএফ এর কোনো এক্সট্রা ম্যাথ আছে, পিডিএফ দেখে করো, সমস্যা তো নাই, তাই না? পিডিএফটা আমার দেওয়াই ওই কারণে, অনেকের বইয়ের এডিশন ম্যাচও করবে না, তাদের জন্য যাতে নতুন বই আবার কেনা না লাগে, বা কেনার তো কোনো দরকারও নেই। বুঝতে পারছো? জি ভাই, ভাইয়া মানে পিডিএফটা ওই নতুন বইয়ের একদম?
হ্যাঁ একদম লেটেস্টটা বলতে এরপর আর বের করছে 20-এ আবার বের করছে কিনা জানি না, এটা 19-এর পিডিএফ মানে লাস্ট ওইটাই ছিল আর কি। ওর পর আর তেমন জি এডিট ভাইয়া। হবে না, কারণ 19-এর পিডিএফটা ওনার লাস্ট হবে, ওর পর আর এডিট করে ওনার লাভ নেই, মানে একই অঙ্ক তাহলে বারবার দেওয়া লাগবে। ঠিক আছে, আর তোমাদের পিডিএফ এর একটা বা দুইটা অ্যাক্টিভিটি আজকে আমি দিয়ে দিচ্ছি ক্লাসের পর, একটু গ্রুপে নজর রাখ, আর যা কিছু ইনফরমেশন গ্রুপেই পেয়ে যাবা, কোনো টেনশন নেই। স্যার সরাসরি অর্গানটা কি আগের গ্রুপে দেওয়া হবে, কেমিস্ট্রি অ্যাডটা গ্রুপে? মানে কি ওই কোনটা? স্যার মানে আমি আগের ব্যাচে করতেছিলাম আমি আর বুঝতে পারছি, সমস্যা নেই, আগের গ্রুপে তো এগুলো আগেই আমি দিছিলাম, কোনটা লাগবে সেটা বলো। স্যার এই ক্লাসের রেকর্ডিংটা কোথায় পাবো? আচ্ছা রেকর্ডিং অবশ্যই দুই গ্রুপেই দিব, ওটা নিয়ে টেনশন, আমি লিংক দুই গ্রুপে দিচ্ছি, তাহলে রেকর্ডিং কেন দুই গ্রুপে দিব, ওটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। আচ্ছা এমনি স্যার। পিডিএফ বা এই বইগুলো যদি কোনোটা মিসিং থাকে তাহলে আমারে বললো, কারণ অনেকে অনেক সময় গ্রুপে পরে অ্যাড হইছো, আমি এই পিডিএফ চ্যাপ্টারটা পাইনি আর কি। ঠিক আছে, যারা পিডিএফ কোথাও গ্রুপে পরে অ্যাড করছো বা লাস্ট মোমেন্টে আসছো, তা তো আগের মেসেজ গুলো অ্যাক্সেস করতে পারবা না, যারা পাওনি জাস্ট আমরা নক দিও, আমি আবার পিডিএফ শেয়ার দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, আচ্ছা স্যার। তাহলে শনিবার অ্যাজ ইউজুয়াল 8টায়, শনিবারের ক্লাসটা লেন্দি হবে, কারণ মোটামুটি 8টা থেকে 10টা 2 ঘন্টা পুরো নিয়ে থাকি। আর টাইম নিয়ে তো আর আপাতত কারো কোনো প্রবলেম নেই, আজকে তো সবাই আসছো দেখলাম, কেউ তো মিসিং বা কোনো করো নাই, টুকটাক এছাড়া টাইম নাই। আপাতত নাই, বুঝছো। ওকে, পরে কি হবে? পরে হওয়ার চান্স খুব কম। স্যার ক্লাস তাহলে শনি সোম বুধ। 8টায় এই টাইমে। তবে না যেটা বলতেছে তোমাদের যদি টাইম আধা ঘন্টা আগে পরে করতে হয় এটা আমাকে বলবো, ওটা কোনো বিষয় না। ঠিক আছে, মানে ঠিক আধা আছে। ঘন্টার জন্য বা 15 মিনিটের জন্য কোনো করার কিছু বললে সাথে সাথে বলবা, একজনের প্রবলেম হলেও আমি চেঞ্জ করবো, এটাও কোনো ইস্যু না। ওকে ঠিক আছে, তাহলে শনিবার দেখা হচ্ছে, হ্যাঁ।